এসএলএসটি বাংলা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনা চলছে। আজকের ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাস থেকে বেসিক অথচ সেরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। সেখানে আমরা প্রশ্নগুলির উত্তরও তো জানবো, অবশ্যই তার পাশাপাশি বেশ কিছু ইনফরমেশনও জেনে নেব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে দেখো, এর আগে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে, প্লেলিস্ট করে দেওয়া আছে। এখান থেকে তোমার প্রয়োজনীয় প্লেলিস্টটি তুমি বেছে নিয়ে দেখো, এসএলএসটি বাংলা প্লেলিস্ট করা আছে, এসএলএসটি মক টেস্ট প্লেলিস্ট আছে, এখান থেকে দেখে নিতে পারো। এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রশ্নোত্তর আলোচনায় একেবারে চর্যাপদ থেকে সমস্ত ধরনের তথ্যমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা দ্রুত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন, চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে? চর্যাপদের প্রথম পদ লুইপাদ রচনা করেন। দ্বিতীয় প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে যতগুলি পদ পাওয়া গিয়েছে? মোট পদ সংখ্যা পাওয়া গিয়েছে হচ্ছে 46.5টি পদ। মেখলা টিকা রচনা করছেন কে? মেখলা টিকার রচয়িতা হচ্ছেন আচার্যপাদ। প্রতিটা ইনফরমেশন মনে রাখবে পরীক্ষার জন্য, এই ছোট ছোট ইনফরমেশন গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদের কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়? দুটি মত আছে, কেউ বলছেন 23 জন, কেউ বলছেন 24 জন। দেখো এখানে অপশনে 24 আছে, সুতরাং আমি 24 জন উত্তর করব। অপশন 24 জন গ দাগ উত্তর। যে পদকর্তা সর্বাধিক পদ রচনা করেছেন, সর্বাধিক পদ রচনা করছেন কে? কাহ্নপা। তার রচিত পদের সংখ্যা 13টি, তবে তার মধ্যে একটি পদ আমরা খুঁজে পাই না, যেটি 24 নম্বর পদটি পাওয়া যাচ্ছে না, বাদ বাকি 12টি পদ পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া যায়, অর্ধেক পাওয়া গিয়েছিল হচ্ছে 23 নম্বর পদটি। 23 নম্বর পদের অর্ধেক পাওয়া যায়, আর 24 নম্বর পদটি টোটালি পাওয়া যাচ্ছে না, যেটা আমরা পরবর্তীতে টিকা থেকে খুঁজে পাচ্ছি। টিকাকার কতগুলি পদের টিকা রচনা করেছেন? টিকাকার একেবারে সম্পূর্ণ চর্যাপদে যতগুলি পদ, টোটাল 50টি পদের টিকা উনি রচনা করছেন। চর্যাপদের যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে? বুদ্ধ নাটকের কথা আসছে 17 সংখ্যক পদে। দেখো আমরা 17 সংখ্যক পদটা দেখে নিই। রাগ পটমঞ্জরি বিনা পাদের রচনা। সুজলাও শশী লাগিলি তান্তি, এটা দিয়ে শুরু হচ্ছে, যার লাস্ট দুটি লাইন দেখো, নাচন্তি লাগিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই। এই লাইনটি থেকে আমরা বুঝতে পারছি বুদ্ধ নাটকের কথা আসছে 17 নম্বর পরিচ্ছেদে, এবং এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদের পুঁথিটি যার উপরে লেখা হয়েছিল, অর্থাৎ যে পাতাতে লেখা হয়েছিল? সঠিক উত্তর, এটি তাল পাতায় লেখা হয়েছিল। এই সম্পর্কিত আমরা আরো কিছু ইনফরমেশন দেখে নিই। দেখো, পুঁথিটি তাল পাতায় পুরানো বাংলা অক্ষর, যেটি লিপিতাত্ত্বিকদের পরিভাষায় প্রত্ন বাংলা অক্ষরে লেখা। তার পৃষ্ঠার আকৃতি দেওয়া হয়েছে, প্রতিটি তালপত্রের পৃষ্ঠার আকৃতি সাইজ কত ছিল সেটা দেওয়া হয়েছে। আর দেখো, পুঁথির শেষ পত্রের সংখ্যা, পাতার সংখ্যা, পদ নয় কিন্তু, 69 সংখ্যক পত্র সংখ্যা লাস্ট পাওয়া যাচ্ছে। আর কোন পাতাগুলি পাওয়া যাচ্ছে না? 35, 36, 37, 38 এবং 66, এই পাতাগুলি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এবং প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কতগুলি ছিল? এই যে তাল পাতায় লেখা হচ্ছে, মোটামুটি প্রতি পৃষ্ঠাতে 5টি করে লাইন ছিল, ব্যতিক্রম একটি পৃষ্ঠায় শুধুমাত্র 6টি লাইন আমরা খুঁজে পাই। ঠিক আছে, তাহলে এই ছিল এই সম্পর্কিত তথ্য। চর্যাপদের পুঁথিটি যেখান থেকে প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হচ্ছে? পুস্তিকাকারে প্রকাশিত হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বসুকোপা রচিত চর্যাপদের সংখ্যা কত? বসুকোপা সর্বাধিক পদ রচনা করছেন কাহ্নপা, তারপরে আসছেন বসুকোপা। বসুকোপায় রচিত পদের সংখ্যা 8টি। দেখো কোনটি কোনটি? 6, 21, 23, 27, 30, 41, 43 এবং 49, এই হচ্ছে টোটাল 8টি পদ বসুকোপায়ের রচনা, যার মধ্যে 23 সংখ্যক পদটি আমরা পাচ্ছি না। মেখলা টিকা রচিত হয়েছিল যে ভাষায়? মেখলা টিকা রচনা হলো সংস্কৃত ভাষায়। চলে আসছে নেক্সট প্রশ্নে, চর্যাগীতির প্রকৃত নাম
কি? চর্যা গীতির প্রকৃত নাম হচ্ছে চর্যা গীতি কোষবৃত্তি। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হচ্ছে কত সালে? আবিষ্কৃত হচ্ছে 1907 সালে এবং এটি প্রকাশিত হচ্ছে, দেখো, 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে এটি প্রকাশিত হচ্ছে 1916 সালে। চর্যাপদের পুঁথি আবিষ্কার করছেন কে? সঠিক উত্তর, আবিষ্কার করছেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে 1907 সালে। যে গ্রন্থটি পরে 1916 সালে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে 4টি পাঠ যেখানে আছে সেই অংশে প্রকাশিত হচ্ছে। 17 নম্বর চর্যাপদের রচয়িতা কে? 17 নম্বর পদ রচনা করছেন কে? রাগ পটমঞ্জরি পদ বীণাপাদ রচনা করছেন চর্যার 17 সংখ্যক পদটি, যেখানে আমরা বুদ্ধ নাটকের কথা পাচ্ছি। চর্যাপদের সাধন তত্ত্বে নাভিতে অবস্থিত চক্রের নাম। এই চক্রগুলি আমরা একেবারে ডিটেলস দেখে নেব, কোথায় কোন চক্র থাকছে এবং সেই চক্রে প্রাপ্ত সুখের নাম কি, সেটাও আমরা একটা চার্টের মাধ্যমে দেখবো। দেখো, আগে উত্তরটা দেখে নিই। নাভিতে অবস্থিত চক্র হচ্ছে নির্মাণ চক্র। প্রথম চক্র হচ্ছে নাভিতে, যেখানে নির্মাণ চক্র, যেখানে আনন্দ লাভ হয়। তাহলে নাভিতে নির্মাণ চক্র, যেখানে আনন্দ লাভ। হৃদয়ে ধর্মচক্র, যেখানে পরমানন্দ লাভ হয়। নিচ থেকে উপর দিকে উঠছে। যদি তোমরা চর্যাপদের এই আলোচনার এটা এখানে তো এত ডিটেলস আলোচনা করা সম্ভব নয়, যদি ছবিটা দেখো তাহলে বুঝবে যে নিচ থেকে উপর দিকে উঠছে নাভি, তারপর হৃদয়, তারপর আসছে কণ্ঠ, যেখানে সম্ভোগ চক্র, বিরামানন্দ, এবং একদম শেষে আসছে সহজানন্দ অর্থাৎ মস্তক, যেখানে সহজ বা মহাসুখ চক্র, সহজানন্দের প্রকাশ যেখানে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবে। নাভিতে নির্মাণ, হৃদয়ে ধর্ম, কণ্ঠে সম্ভোগ, মস্তকে সহজ বা মহাসুখ। আর এইভাবে পরপর নামগুলো মনে রাখবে, তাহলে সুবিধা হবে। আনন্দ, পরমানন্দ, বিরামানন্দ, সহজানন্দ, এক এক করে স্টেপ বাই স্টেপ উঠছে নাভি, হৃদয়, কণ্ঠ, মস্তক, এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখে নিই। সাধন চক্রে হৃদয়ে অবস্থিত চক্রের নাম কি? একটু আগেই পড়া হলো। হৃদয়ে অবস্থিত চক্র কি হবে? নির্মাণ চক্রের পর আসছে ধর্মচক্র, তাই তো? মণি দত্তের যে ভাষায় চর্যাপদের টিকা রচিত হয়, চর্যাপদের টিকা মণি দত্ত রচনা করছেন সংস্কৃত ভাষায়। নেপালের রাজদরবারের গ্রন্থাগারে সংরক্ষিত চর্যা পুঁথিটির মলাটে লেখা ছিল, কি লেখা ছিল? পুঁথিটির মলাটে আমরা একটি নাম পাই, যে নামটি হচ্ছে চর্যা চর্য টিকা নামে লেখা ছিল। 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, আমরা নামটা তো পেয়েছি, যে নামে 1916-তে প্রকাশিত হচ্ছে। এখানে যে গ্রন্থটি ছিল না, 4টি পাঠ ছিল এই গ্রন্থের মধ্যে, যার মধ্যে একটি চর্যাপদের মূল যে পাঠটি হরপ্রসাদ শাস্ত্রী খুঁজে পাচ্ছেন সেটি। এছাড়াও যে 3টি অংশ ছিল, সর্বপাদের দোহা ছিল, ডাকার্ণবের পুঁথি ছিল এবং কৃষ্ণাচার্যের দোহা ছিল। তাহলে এই তিনটি পাঠ বাদ দিয়ে থাকছে না কোনটি? ধর্মাধর্ম বিনিশ্চয়, এটি থাকছে না। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে গয়ের দাগ, যেটি ছিল না। নেক্সট প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপুঁথির নামকরণ কি করছেন? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে চর্যাপদ, তার নামকরণ তিনি করছেন চর্যা চর্য বিনিশ্চয়। জফলা আছে, ঠিক আছে, চর্যা চর্য বিনিশ্চয়। আর চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করছেন, একটা তালবীয় চয়ের সাথে একটা তালবীয় যোগ হচ্ছে, চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ প্রবোধ চন্দ্র বাগচি। একই নাম, শুধু একটা তালবীয় যোগ হচ্ছে আর একটা যোগ নেই, চর্যাচর্য বিনিশ্চয় আর চর্যাশ্চর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করছেন কে? টিকা রচনা করছেন সংস্কৃত ভাষায় মণি দত্ত। চর্যাপদের যতগুলি পদের ভণিতায় কবির নাম পাওয়া যায়নি, কতগুলি পদ? 5টি পদের ভণিতায় আমরা কবির নাম পাই না। চর্যাপুঁথির আশ্চর্য চর্যাচয় নামকরণ কে করছেন? আশ্চর্য চর্যাচয় নামকরণ করছেন বিধু শেখর শাস্ত্রী। এই নামগুলো মনে রাখবে, কে কোন নামকরণটি করছেন, এগুলো কিন্তু খুবই গুলিয়ে যায়। ভালোভাবে কয়েকবার রিভিশন দেবে, দেখবে মনে থেকে যাবে নামগুলি।
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপুঁথির মলাটে আমরা পেয়েছি যে নাম লেখা ছিল চর্যাচর্য টিকা। সেই নামটি কি হরফে বা কোন হরফে লেখা ছিল? অবশ্যই সেটি নাগরী হরফ, কখনোই কিন্তু দেবনাগরী নয়, নাগরী হরফে লেখা ছিল। চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করছেন কে? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিজয়চন্দ্র মজুমদার। এছাড়াও আমরা আরো 2টি নাম পাই যারা চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করছেন। এক হচ্ছে ধর্মবীর ভারতী, আর এক হচ্ছে কাশী প্রসাদ জয়সওয়াল। তাহলে 3 জনের নাম আমরা পেলাম। হিন্দি বলে দাবি করছেন বিজয়চন্দ্র মজুমদার, ধর্মবীর ভারতী এবং কাশী প্রসাদ জয়সওয়াল। চর্যাপদকে মৈথিল ভাষার আদি নিদর্শন বলে দাবি করছেন কারা? হিন্দি তো পেলাম, মৈথিল দাবি করছেন হলো এর মধ্যে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর জয়কান্ত মিশ্র। এছাড়াও মৈথিল বলে দাবি করছেন যারা, তাদের অনেকগুলি নাম আমরা পাচ্ছি। দেখো, জয়কান্ত মিশ্র, তাছাড়াও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, রাহুল সংকৃত্যায়ন, জয়ধীরাজ সিংহ, পি.কে. জয়সওয়াল, এনারা প্রত্যেকেই এই চর্যাপদের ভাষাকে মৈথিল ভাষার আদি নিদর্শন বলে দাবি করছেন। চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেননি যিনি, দেখো 3টি নাম আমরা অলরেডি পেয়ে গেছি যারা হিন্দি বলে দাবি করছেন। বিজয়চন্দ্র মজুমদার, ধর্মবীর ভারতী এবং কাশীপ্রসাদ জয়সওয়াল, এনাদের মতে চর্যার ভাষা হিন্দি। তাহলে বাদ যাচ্ছেন কে? রাহুল সংকৃত্যায়ন, এবং রাহুল সংকৃত্যায়ন আমরা পেলাম যে ইনি চর্যার ভাষাকে মৈথিল বলে দাবি করছেন, তাই না? মৈথিলি ভাষা। তাহলে উত্তর হচ্ছে কয়ের দাগ। নেক্সট প্রশ্ন, চর্যা গীতির ভাষা যে বাংলা তা নিশ্চিত করেছিলেন কে? একেবারে নিশ্চিত করছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের যে ভাষার উত্তরাধিকার সবচেয়ে দুর্বল? চর্যাপদের ভাষা দেখো বিভিন্ন জন বিভিন্ন ভাষার বলে দাবি করছেন, কিন্তু সব থেকে দুর্বল যে দাবি সেটি হচ্ছে ওড়িয়া ভাষার দাবি। তাহলে উত্তর ওড়িয়া। চর্যা গীতির তিব্বতী অনুবাদের টিকা কোন ভাষায় রচিত হচ্ছে? তিব্বতী অনুবাদের টিকা রচিত হচ্ছে সংস্কৃত ভাষায়। চর্যাপদের সন্ধ্যা ভাষাকে যিনি আলো আঁধারির ভাষা বলতে চেয়েছেন, আলো আঁধারির ভাষা বলছেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যা গীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করছেন কে? তিব্বতী অনুবাদের টিকা যেটি সংস্কৃত ভাষায় রচিত, রচনা করছেন কীর্তিচন্দ্র। এর আগেও আমরা কয়েকজন টিকাকারের নাম পেয়েছি, মণি দত্ত, আচার্যপাদ, অবশ্যই আশা করি সেগুলো তোমাদের মনে আছে। নেক্সট প্রশ্ন, সন্ধ্যা শব্দের বানান যিনি সন্ধ্যা অর্থাৎ জফলাটা বাদ দিয়ে শুধুমাত্র আকার বলতে চেয়েছেন, তিনি হচ্ছেন বিধুশেখর শাস্ত্রী। চর্যাপদের রচয়িতারা যে ধর্মাবলম্বী ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ সিদ্ধাচার্য বা বৌদ্ধ সহজিয়া সাধক বলতে পারি আমরা চর্যার পদকর্তাদেরকে। চর্যা গীতির তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করছেন কে? তিব্বতী অনুবাদের টিকা যেটি কীর্তিচন্দ্রের রচনা, তা আবিষ্কার করছেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যা গীতিতে যে ছন্দের সবচেয়ে বেশি প্রয়োগ দেখতে পাই, সবচেয়ে বেশি প্রয়োগ পাদাকুলক ছন্দের। চর্যা গীতির শেষতম পদটিতে যে রাগের উল্লেখ আছে, আমরা এখানে দেখো শেষতম পদটি এখানে তুলেছি, রাগ রামক্রী সবরপাদের রচনা। যেখানে গ্রন্থটি যে বই থেকে তোলা হয়েছে, দেখো চর্যা গীতিকোষ থেকে। দেখি তোমাদের মধ্যে কে কে বলতে পারো এই চর্যা গীতিকোষ গ্রন্থটি কার লেখা, বা চর্যা গীতিকোষ নামকরণ করছেন কে, কোন বিখ্যাত সমালোচক? তো সঠিক উত্তর আমাদের এখানে দাঁড়াচ্ছে রাগ রামক্রী, যেটি রচয়িতা সবরপা। বা এরকমও যদি প্রশ্ন আসে চর্যার শেষতম পদটি রচয়িতা কে, তাহলে সবরপা। যে রাগে সর্বাধিক চর্যাপদ রচিত হয়েছে, সব থেকে বেশি যে রাগে রচনা হয়েছে তা হলো পটমঞ্জরি রাগ। কাহ্নপা যে রাগে পদ রচনা করেননি, দেখো কাহ্নপায়ের আমরা অনেকগুলি পদ পাচ্ছি, তার মধ্যে বিভিন্ন রাগের নাম পাচ্ছি, তো উনি যে রাগে পদ রচনা করেননি তা হচ্ছেন শবরী রাগ। বাকি রাগগুলিতে উনি পদ রচনা করেছেন। ঠিক আছে, এই 3টি রাগই নয়, শুধু আরো অনেকগুলি রাগই ওনার আছে, তো শবরী রাগে উনি কোনো পদ রচনা করেননি। লুইপা যে রাগে চর্যাপদ রচনা করেছিলেন, দেখো লুইপায়ের 2টি মাত্র পদ পাই আমরা, এক হচ্ছে একদম প্রথম পদ যেটা 1 নম্বর পদ, আর পাচ্ছি 29 সংখ্যক পদ, এবং 2টি পদ দেখো কা তরু বড় পঞ্চমী ডালো, এটা একদম প্রথম, আর লাস্ট আসছে 29 নম্বর
ভাবনা হই অভাবনা যাই দুটেই পটমঞ্জরি রাগে। তাহলে চর্যাপদ যে লুইপা যে নামে পদ রচনা করেছেন তা হলো পটমঞ্জরি রাগ। চর্যাগীতির যতগুলি পদে পাদাকুলক ছন্দরীতির অনুসৃতি দেখা যাচ্ছে। চর্যার পদগুলি সর্বাধিক যে ছন্দে রচিত হয়েছে তা হলো পাদাকুলক এবং যার অনুসৃতি দেখা যাচ্ছে প্রায় 36টি পদ পাদাকুলক ছন্দে রচিত। পটমঞ্জরি রাগে রচিত পদের সংখ্যা কটি? পটমঞ্জরি রাগ তাতে রচিত পদের সংখ্যা হচ্ছে 11টি। চর্যাগীতিতে ব্যবহৃত রাগের সংখ্যা হলো, চর্যাগীতিতে কত ধরনের রাগ ব্যবহার হচ্ছে তা হলো 22টি রাগ ব্যবহার হচ্ছে। এই তো গেল বেশ কিছু প্রশ্ন উত্তর। এবার আমরা প্রশ্ন উত্তর নয় বেশ কিছু ইনফরমেশন দেখে নেব। চর্যাগীতি সম্পর্কিত আরো বেশ কিছু ইনফরমেশন আমরা এখানে দেখে নেব। চর্যাপদের প্রাচীন সিদ্ধাচার্য বলা হচ্ছে কাকে? একদম প্রথম পদকর্তা যিনি লুইপা ওনাকেই বলা হচ্ছে, কিন্তু শহীদুল্লাহ ভুসুকুপাকে আদি সিদ্ধাচার্য বলেছেন। চর্যার ইংরাজি অনুবাদ করছেন কে? পিসি বাগচি। এছাড়াও সুকুমার সেনের মতে আমরা কাহ্ন নামের বা কাহ্ন পায়ের অনেকগুলি পদ পাচ্ছি, প্রায় 13টি পদ, যার মধ্যে একটি পদ পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো সুকুমার সেন বলছেন কাহ্ন নামধারী কবির সংখ্যা অন্তত 2জন, কারণ তার লেখার ধরন দেখে উনি ভাবছেন যে 2 ধরনের লেখা আমরা এখানে পাচ্ছি। তো যাই হোক, সুকুমার সেন এটা মনে করছেন। চর্যার পদকর্তাদের মধ্যে একমাত্র মহিলা কবি হচ্ছেন কুক্কুরিপা। অনেকে এনার সাথে একটি কুকুর থাকতো বলে মনে করতেন, যার জন্য এনাকে কুক্কুরিপা বলা হচ্ছে। নেক্সট আসছে চর্যাপদের বাঙালি পদকর্তা। বাঙালি পদকর্তার মধ্যে অনেকের নাম পাচ্ছি আমরা লুইপা, সবরপা এবং ভুসুকুপা। এনারা প্রত্যেকে বাঙালি পদকর্তা। এবারে চলে আসছি নবচর্যাপদ সম্পর্কিত ইনফরমেশনে। দেখো, চর্যাপদ প্রকাশের পর আরো বেশ কিছু চর্যার পদ আবিষ্কৃত হয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাগীতির পুঁথি আবিষ্কারের প্রায় অর্ধ শতক বছর পর ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে 20টি পুঁথি অবলম্বনে প্রায় 250টি চর্যাগীতি খুঁজে পেয়েছিলেন। এগুলির মধ্যে 98টি চর্যাগীতি তার নাম প্রকাশের উদ্যোগ নেন তিনি, কিন্তু হঠাৎ তার আকস্মিক মৃত্যু হয়। ফলত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1889 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেগুলি প্রকাশ করছেন, এগুলি নবচর্যাপদ নামে পরিচিত। তাহলে এখানে আমরা নবচর্যাপদের ইনফরমেশন পেলাম। এবার আরো কিছু ইনফরমেশন দেখবো। দেখো, হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা। বিধুশেখর শাস্ত্রীর মতেও সন্ধ্যা ভাষা, তবে উভয়ের উচ্চারণ একই হলেও বানানের ডিফারেন্স আছে। হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলছেন সেখানে জফলা আছে, আর বিধুশেখর শাস্ত্রী বলছেন সেখানে কিন্তু জফলা নেই, জাস্ট দন্ত নয়ধয় আকার আছে। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা দেশের ভাষা, এখানেও কিন্তু জফলা আছে। এবার বাংলা ভাষা বলছেন চর্যাপদের ভাষাকে কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে বলছেন? ODVL নামে আমরা যে গ্রন্থটিকে জানি, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটিতে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে বাংলা বলে একেবারে পুরোপুরি দাবি করছেন। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যাবতীয় তথ্যমূলক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা দ্রুত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। তো দেখো, প্রথম প্রশ্ন, বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো। 4টি অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তুর দিক থেকে গুরুত্ব হচ্ছে এটি বাংলার রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য। তোমাদের যারা নিজেরা উত্তর করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটার টাইমটা যথেষ্ট না হলে তোমরা ভিডিওটা পজ করে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের উপাদান তিনি সংগ্রহ করেছিলেন কোন গ্রন্থ থেকে? সঠিক উত্তর এখানে ভাগবত পুরাণ থেকে এবং গীত গোবিন্দম অর্থাৎ জয়দেবের গীত গোবিন্দ থেকে উনি উপাদান সংগ্রহ করেছিলেন রাধা কৃষ্ণের বিষয়ক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন রীতির বৈশিষ্ট্য হলো, দেখো গঠন রীতি অর্থাৎ এর গঠনে আমরা কি কি জিনিস পাচ্ছি। এখানে মূলত আমরা দেখি যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলির সংলাপ অর্থাৎ সংলাপ পাচ্ছি। এটি আখ্যান কাব্য, এটাও আমরা জানি, এবং গীতি কবিতার মিশ্রণ ঘটেছে। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এতে সংলাপ, আখ্যান এবং গীতি কবিতার মিশ্রণ ঘটেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হচ্ছে কত সালে?
আবিষ্কৃত হচ্ছে 1909 খ্রিস্টাব্দে, আর চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল এর 2 বছর আগে 1907-এ। এই 7-এ হচ্ছে চর্যাপদ আর 9-এ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কতগুলি? সংস্কৃত শ্লোক আমরা এখানে পাচ্ছি 161টি। কাব্যটির পুঁথিটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হচ্ছে কত সালে? প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হলো, কতগুলি খণ্ড পাচ্ছি আমরা এখানে? মোট 13টি খণ্ড পাচ্ছি। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। খণ্ডগুলির নাম জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার অর্থাৎ যেটিকে ছত্রখণ্ড বলা হচ্ছে, বৃন্দাবন খণ্ড, যমুনান্তর্গত কালিয়া দমন খণ্ড, যমুনান্তর্গত বস্ত্রহরণ খণ্ড এবং হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং সর্বশেষ রাধা বিলক। ঠিক আছে, যমুনার অন্তর্গত এটুকু মনে রাখলেই হবে, নামগুলোকে মনে রাখবে। যেমন জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, বৃন্দাবন, কালীয় দমন, বস্ত্রহরণ, হার, বান, বংশী এবং রাধা বিরহ। এইভাবে নামগুলো মনে রাখলে হয়ে যাবে 13টি খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম দেখো, একটু আগেই পেলাম আমরা, লাস্ট খণ্ড হচ্ছে রাধা বিরহ, তাহলে সঠিক উত্তর রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগের নিদর্শন হিসাবে আমরা চর্যাপদ পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে অন্ধকার যুগের পরবর্তী আদি মধ্য যুগের নিদর্শন। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 2-এর দাগ। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য কি নাম নিয়ে বিতর্ক আছে? দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন নামটি একটা আমরা পাচ্ছি যেটি সম্পাদক দিয়েছেন উনি প্রকাশের সময়, আরেকটি নাম পাওয়া যাচ্ছে যেটি ওই গ্রন্থের মধ্যে একটি চিরকুটে পাওয়া গিয়েছিল, কিন্তু গ্রন্থের কোনো সঠিক নাম বা গ্রন্থের রচয়িতা যে নাম দিয়েছিলেন সেই রকম কোনো নামের কোনো স্পেসিফিক তথ্য আমরা পাচ্ছি না। কিন্তু যে নামটি নিয়ে বিতর্ক আছে আরেকটি নাম তাহলে কি আসছে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, যেটি চিরকুটে পাওয়া গিয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করছেন কে? আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যিনি সম্পাদনা করছেন গ্রন্থটির। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে, তাহলে জেলার নাম পাচ্ছি বাঁকুড়া, কোন গ্রাম? গ্রামের নাম কাকিলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কতগুলি? আমরা সংস্কৃত শ্লোক তো পেলাম একটু আগেই, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 418টি পদ পাচ্ছি আমরা। যার গোয়াল ঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম হলো বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। অবশ্যই মুখোপাধ্যায়, অন্যগুলি দিয়ে যেন ভুল করবে না, বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায় এরকম হবে না, হবে মুখোপাধ্যায়। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করা হয়েছিল, দেখো একেবারে ফুল লাইনেই এখানে উত্তর দেওয়া হয়েছে, বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হচ্ছে কত সালে এবং কোথা থেকে? 1916 বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেখান থেকে চর্যাপদও প্রকাশিত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল কোন সময়? অর্থাৎ সময়কাল জিজ্ঞাসা করা হয়েছে, যে সময়কাল নির্ণয় করে যেটি পাওয়া যাচ্ছে মোটামুটি কেউ কেউ পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ বা চতুর্দশ শতাব্দীর শেষ দিক বলা হচ্ছে। ঠিক আছে, অপশনে যেমন থাকবে, যদি শুধু পঞ্চদশ শতক থাকে সেক্ষেত্রে পঞ্চদশ শতক দেবে, পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ যদি আলাদা করে থাকে তো সেই হিসাবে উত্তর দেবে। তো এই দুটোই আমি অপশনে রেখেছি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম, জন্মখণ্ড দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে রাধা বিরহ দিয়ে, তাহলে উত্তর জন্মখণ্ড ও রাধা বিরহ। যদি এমন প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 8তম খণ্ডের নাম কি বা 5তম খণ্ডের নাম, ঠিক আছে, তো এইগুলো মনে রাখবে। একটু আগেই আমি খণ্ডগুলোর নাম একসাথে দেখালাম তোমাদের, নামগুলো একটু পরপর মনে রাখার চেষ্টা করবে, যাতে যদি কোনো খণ্ড সংখ্যা দিয়ে বলে যে নাম কি হবে সেটি যাতে আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, অবশ্যই ওটা একটু খেয়াল করে নেবে এর সাথে। ভাগবতের রাস বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডকে? দেখো, রাস হচ্ছে কোথায়? বৃন্দাবনে, তো অবশ্যই বৃন্দাবন খণ্ডকে
ভগবতের রাস বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যাচ্ছে? আমরা 3 ধরনের ভণিতা পাচ্ছি, যেখানে 1 উনি নিজেকে বড়ু চণ্ডীদাস বলছেন, 2 শুধু চণ্ডীদাস বলছেন, আর একটি বলছেন অনন্ত বড়ু চণ্ডীদাস। তাহলে এই 3টি নামে আমরা ওনাকে পাচ্ছি এই গ্রন্থে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নারদ চরিত্রটিকে পাওয়া যাচ্ছে কোন খণ্ডে? নারদ চরিত্রটিকে পাওয়া যাচ্ছে জন্মখণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে যে ছন্দের প্রয়োগ দেখা যায়, কি কি ছন্দের প্রয়োগ দেখা যাচ্ছে এখানে? আমরা যে অপশনগুলি দেওয়া আছে এর মধ্যে পয়ার ও ত্রিপদী ছন্দ, তার প্রয়োগ আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাচ্ছি। রাগ তাল নয় কিন্তু, যেমন চর্যাপদের ক্ষেত্রে আমরা পাদাকুলক ছন্দ পাচ্ছি, শ্রীকৃষ্ণ কীর্তনে পয়ার ত্রিপদী পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করছেন, দেখো প্রক্ষিপ্ত বলে মনে করছেন একেবারে শেষ খণ্ডটিকে, রাধা বিরহ খণ্ডটিকে, আবার কেউ কেউ এই রাধা বিরহ খণ্ডটিকেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ খণ্ডের আখ্যা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে প্রক্ষিপ্তও বলা হচ্ছে রাধা বিরহকে, শ্রেষ্ঠ খণ্ডও বলা হচ্ছে রাধা বিরহকে। নেক্সট, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে। বাঁশি বায়ে, বাঁশি বাজানোর কথা বলা হচ্ছে, কোন খণ্ডে আছে? এটি বংশী খণ্ডের অন্তর্গত। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে দিচ্ছেন? যিনি সম্পাদনা করছেন, আমরা গ্রন্থে একটি চিরকুট পাচ্ছি যেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা থাকছে, কিন্তু সম্পাদক অর্থাৎ যিনি গ্রন্থটি খুঁজে পেয়েছিলেন এবং সম্পাদনা করছেন অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, উনি শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিচ্ছেন। কবি বড়ু চণ্ডীদাসের উপাস্য দেবতা হলেন, বড়ু চণ্ডীদাসের উপাস্য দেবতার নাম আমরা এই গ্রন্থে পাচ্ছি দেবী বাসুলী। এই বাসুলী দেবীকে কেউ কেউ মা কালী, আবার কেউ কেউ দেবী সরস্বতী হিসাবে উল্লেখ করেছেন, তো আমরা বাসুলী দেবীর নাম পাচ্ছি। ঠিক আছে, এটা কনফার্ম। উত্তর হচ্ছে 1 দাগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আমরা যে নদীর নাম উল্লেখ পাচ্ছি, দেখো 4টি অপশন আছে, বৃন্দাবনের সাথে সাথেই আমরা যে নদীর নাম পাই তা হলো যমুনা নদী, তো এখানে অপশনের মধ্যে যেগুলি আছে তার মধ্যে আমরা যমুনা নদীর নাম পাচ্ছি। মধ্যযুগের মোট কতজন চণ্ডীদাসের অস্তিত্বের কথা জানা যাচ্ছে? দেখো চণ্ডীদাসের অস্তিত্ব আমরা 4 জন মোট চণ্ডীদাসের অস্তিত্ব পাচ্ছি। 1 হচ্ছেন বড়ু চণ্ডীদাস, 2 হচ্ছেন সহজিয়া সাধক বা রামী চণ্ডীদাস, 3 হচ্ছেন দীন চণ্ডীদাস, আর 4 হচ্ছেন পদাবলীর চণ্ডীদাস। তো এই 4 জন চণ্ডীদাসের অস্তিত্ব আমরা পাচ্ছি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণের জীবন কথা নয়, লৌকিক কাহিনী অবশ্যই, কিন্তু শুধুমাত্র বিষয়বস্তু লৌকিক কাহিনী নয়, বিষয়বস্তু হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত কি ধরনের? এটি মূলত উক্তি প্রত্যুক্তিমূলক। আমরা প্রত্যেকের কথোপকথন এক একটি পদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, তো এই গ্রন্থটি অবশ্যই উক্তি প্রত্যুক্তিমূলক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখো একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম, যদি এমন প্রশ্ন আসে কততম খণ্ড বা কোনো একটি খণ্ডের নাম দিয়ে বলা হলো এই খণ্ডটি কততম খণ্ড, বা খণ্ডের সংখ্যা দিয়ে বলা হলো এটি কোন খণ্ড, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো 12তম খণ্ড হচ্ছে একদম লাস্টের আগেরটা, অর্থাৎ বংশী খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 2টি চরিত্র, মেন চরিত্র আমরা 3 জনকে পাচ্ছি, রাধা কৃষ্ণ এবং বড়াই। তো রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং যেখানে দ্যুতির ভূমিকা পালন করছেন বড়াই বা বড়াই। ঠিক আছে, তাহলে উত্তর 2। নেক্সট, যে চরিত্রটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নেই, 3টি চরিত্র মেন, রাধা কৃষ্ণ এবং বড়াই। দেখো নামগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কানাই হচ্ছে কৃষ্ণের নাম, রাই হচ্ছে রাধার নাম, বড়াই হচ্ছে বড়াইয়ের নাম। তাহলে বাদ যাচ্ছে বা কোন চরিত্রটি নেই সেটি হচ্ছে চন্দ্র। তাহলে উত্তর হচ্ছে 4 দাগ। রাধার কে হন বড়াই? বড়াই রাধার কে হন? তা হচ্ছেন মায়ের পিসি, অর্থাৎ দিদা সম্পর্কিত, তো মায়ের পিসি। বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্য হলো কোনটি? দেখো বাংলা ভাষার প্রথম রচনা হিসাবে আমরা পাচ্ছি চর্যাপদকে, কিন্তু চর্যাপদের বিষয় হলো গূঢ় সাধন তত্ত্ব, তাই না? তো চর্যাপদ কখনোই কাহিনী কাব্য নয়। এরপর আসছে আদি মধ্যযুগের নিদর্শন হিসাবে প্রথম
শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের মাঝে যে অন্ধকার যুগ, তারপর আসছে শ্রীকৃষ্ণ কীর্তন। তো অবশ্যই সেখানে আমরা রাধা কৃষ্ণের কাহিনী পাচ্ছি। তো কাহিনী কাব্য বাংলার প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা, দেখো একটু আগেই আমরা চণ্ডীদাস, কতজন চণ্ডীদাসের নাম পাচ্ছি সেটা আমরা আলোচনা করছিলাম। তো এখানে কোন কোন চণ্ডীদাসের নাম পাওয়া যাচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করছেন কে? বড়ু চণ্ডীদাস, তাই তো, অনন্ত বড়ু চণ্ডীদাস বা বড়ু চণ্ডীদাস। তো উত্তর হচ্ছে বড়ু চণ্ডীদাস। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একেবারে শেষ খণ্ডের নাম, একেবারে শেষ যেটিকে প্রক্ষিপ্ত এবং শ্রেষ্ঠ খণ্ড বলা হচ্ছে তা হচ্ছে রাধা বিরহ খণ্ড। নিচের কোন গ্রন্থটি থেকে বড়ু চণ্ডীদাস ঋণ গ্রহণ করেছেন, বা বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের কাহিনী গ্রহণ করছেন কোন গ্রন্থ থেকে? একদমই জয়দেবের গীত গোবিন্দম থেকে। নেক্সট, বড়ু চণ্ডীদাস বাংলা ভাষা ছাড়া আর কোন ভাষায় দক্ষ ছিলেন? বাংলা ছাড়া আমরা সংস্কৃত ভাষা পাচ্ছি, যে সংস্কৃত ভাষায়ও বড়ু চণ্ডীদাস দক্ষ ছিলেন, যে তথ্যাবলী পাওয়া যাচ্ছে সেই তথ্যাবলী অনুসারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র, মেন তিনটি চরিত্র পাচ্ছি আমরা, রাধা, কৃষ্ণ এবং বড়াই। খণ্ড নাম যুক্ত নেই শ্রীকৃষ্ণ কীর্তনের এমন খণ্ডের নাম। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের আমরা যে 13টি খণ্ড পাচ্ছি, প্রতিটা নামের শেষে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, কালীয় দমন খণ্ড, ভার খণ্ড, তো এই ধরনের প্রতিটা নামের শেষে দেখো খণ্ড শব্দটি পাচ্ছি। একমাত্র লাস্ট খণ্ড যেটিকে প্রক্ষিপ্ত বলা হচ্ছে, সেটির নামের শেষেই আমরা খণ্ড শব্দটি পাচ্ছি না, অর্থাৎ রাধা বিরহ খণ্ড এমনটা কিন্তু বলছি না। তো সঠিক উত্তর রাধা বিরহ। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তর। এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত আরো বেশ কিছু ইনফরমেশন একটু দেখে নেব এক নজরে। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিত গ্রন্থ নাম, অর্থাৎ রচনা করছেন যিনি, তিনি যে নাম দিয়েছিলেন তেমন কোনো নাম বা সেই রচনাকার সম্পর্কে আমরা ভণিতাতে শুধুমাত্র নাম পাচ্ছি চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, কিন্তু তার সম্পর্কিত কোনো তথ্য আমরা পাচ্ছি না। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথির প্রথম এবং শেষ কয়েকটি পৃষ্ঠাও পাওয়া যাচ্ছে না। যেহেতু পাওয়া যাচ্ছে না, ফলত গ্রন্থের নামও আমরা পাচ্ছি না, কারণ শুরুতেই গ্রন্থের নাম থাকে। নেক্সট আসছে কাব্যটি সংলাপ, আখ্যান ও গীতি কবিতার মিশ্রণ। ঠিক আছে, এটা আমরা একটু আগেই পেয়েছিলাম যে সংলাপ আশ্রিত, যেখানে কথোপকথন আসছে, আখ্যান ধর্মী এবং গীতি কবিতার সংমিশ্রণ এটি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন রচনার পূর্বের সময়কাল, অর্থাৎ চতুর্দশ শতাব্দীর শেষ থেকে পঞ্চদশ শতাব্দীর শুরুতে রচনা হচ্ছে, তার আগের যে সময়কাল, অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হচ্ছে এই সময়টিকে। কেন? এই সময় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি বা সাহিত্যের কোনো নিদর্শন এখনো পাওয়া যায়নি। এই কাব্যে লৌকিকতার প্রকাশ ঘটেছে। এই কাব্যটিতে কৃষ্ণের একেবারে জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণনা করা আছে। তাহলে কোথা থেকে কোন পর্যন্ত কাহিনী আছে সেটাও আমরা এখানে পেলাম। নেক্সট, কাব্যটির ভূমিকা লিখছেন কে? দেখো, কাব্যটির ভূমিকা লিখছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ স্বয়ং, যিনি সম্পাদনা করছেন। তো কাব্যের সম্পাদকও অবশ্যই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কাব্যটির মুখবন্ধ লিখছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এবং এই কাব্যের বা এই মূল যে গ্রন্থটি, যেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থের লিপিকাল সম্পর্কিত তথ্যাবলী এইটি গ্রন্থটিতে লিখছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করি, কিন্তু তার আগে অবশ্যই বলবো যে প্রশ্নের পর উত্তর বলার আগে আমি তোমাদেরকে একটু করে সময় দেব, এবং সেই সময়টি তোমাদের যথেষ্ট না মনে হলে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে, এবং যত দ্রুত সম্ভব চেষ্টা করবে, কারণ আমি উত্তরগুলো একটু দ্রুত বলে যাব। তো যাই হোক, বিদ্যাপতির জন্মগ্রহণ করেছিলেন, বিদ্যাপতির জন্ম কোথায়? বিহারের দ্বারভাঙা জেলায় বিস্ফি গ্রামে, এবং ইনি কিন্তু বাঙালি নন। ঠিক আছে, তো বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত দেখো বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করছেন। তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন, এবং বিদ্যাপতির পৈতৃক উপাধি ছিল ঠাকুর বা ঠক্কুর। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতিকে বলা হয়, কি বলা হয়? মৈথিল কোকিল, কবিশেখর, কবিরঞ্জন নাকি সুর সাধক? বিদ্যাপতিকে বলা হচ্ছে মৈথিল কোকিল। কেন বলা হচ্ছে? দেখো, মৈথিল কোকিল বলছেন ওনাকে মূলত রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। মিথিলার কবি বিদ্যাপতি তার পদাবলীর সুললিত ভঙ্গিমায় তথা
কাব্যগুণের আবেদনে সমস্ত পাঠকের মনকে সহজেই দ্রবীভূত করতে পারেন, এই জন্যই তাকে মৈথিল কোকিল বলা হচ্ছে। নিচে যে গ্রন্থটি বৈষ্ণব ধর্ম দর্শনের সঙ্গে যুক্ত নয়, দেখো চারটি গ্রন্থের নাম আছে, কোনটি যুক্ত আমরা দেখে নিই। উজ্জ্বল নীলমণি, যেখানে শৃঙ্গার রসের বিস্তারিত বিবরণ এবং বিভিন্ন প্রকরণের কথা আছে। রাধাকৃষ্ণ বিষয়ক বা বৈষ্ণবীয় ধর্ম দর্শন বিষয়ক, তাহলে এটি হচ্ছে না। বিদগ্ধ মাধব, এখানেও তাই, এটিও বৈষ্ণব ধর্ম দর্শন সম্পর্কিত। এবং ভক্তি রসামৃত বৈষ্ণব ধর্ম দর্শন সম্পর্কিত, তাহলে যুক্ত নয় কোনটি? সারদা মঙ্গল, কারণ সারদা মঙ্গল তো বিহারী লালের রচনা, তাহলে এখানে উত্তর হচ্ছে সারদা মঙ্গল। নেক্সট, বিদ্যাপতির পিতার নাম কি? বিদ্যাপতির পিতা হলেন গণপতি ঠাকুর। ব্রজবুলি ভাষা, ব্রজবুলি ভাষা মূলত রবীন্দ্রনাথ বলছেন এক ধরনের ভাষাকে, একটি বিশেষ ভাষা যেটিকে ব্রজবুলি বলা হচ্ছে, সেটি কি ভাষা? মূলত বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত একটি কৃত্রিম ভাষা, যেটিকে রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষার মর্যাদা দিচ্ছেন। তো যাই হোক, এটি হচ্ছে অপশন গ। বিদ্যাপতির লেখা রাজ প্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম দেখো। রাজ প্রশস্তিমূলক গ্রন্থ হলো কীর্তিলতা এবং কীর্তি পতাকা, যে দুটি উনি রচনা করছেন। কীর্তিলতা রচনা করছেন কীর্তি সিংহের রাজসভায় বসে, আর কীর্তি পতাকা রচনা করছেন শিব সিংহের রাজসভায় বসে, এবং এখানে একটা আনুমানিক সময়কালও দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ইনফরমেশন গুলো মনে রাখবো। চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণবীয় পদকর্তা হলেন, দেখো চৈতন্য পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। তো চণ্ডীদাসের অপশন এখানে নেই, বিদ্যাপতি আছেন, তো বিদ্যাপতি। হাত হক দর্পণ মাথ হক ফুল পদটি লেখেন কে? দেখো এটি পুরোপুরি বাংলা নয়, বাংলায় রচিত নয়, এবং এই রচনাটি করছেন কে? হাত হক দর্পণ মাথ হক ফুল, এটি বিদ্যাপতির রচনা। আচ্ছা, এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মক টেস্ট সিরিজও চলছে। তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো, অনলি 9-10 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এই 1200 কোশ্চেনের মক টেস্টটি নিতে পারো, যেটি মাত্র 299 টাকাতে। এখানে 20টা মক টেস্ট সেট পাবে, ফুল সেট 60টি কোশ্চেনের, অল ওভার সিলেবাসের উপরে বেস করে। তো এটি তোমরা নিতে পারো। আর যারা 9 to 12 এর জন্য খাটছো, অর্থাৎ 9-10 এর পরীক্ষা দেবে এবং 11-12 এর পাটেও পরীক্ষা দেবে, তারা এই সেটটি নিতে পারো, যেখানে 1800 কোশ্চেন থাকছে 399 টাকাতে, এবং এখানে 30টা সেট পাবে, প্রতিটা সেটে 60টি করে প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের এই মক টেস্ট সিরিজে, তারা নিচে দেওয়া যে ফোন নম্বর 7001739646, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইলে। বিদ্যাপতি বংশগতভাবে কোন ধর্মে দীক্ষিত ছিলেন? বিদ্যাপতি শৈব ধর্মে দীক্ষিত ছিলেন। বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল কোন সময়? মূলত পঞ্চদশ শতাব্দীতে বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল। বিদ্যাপতিকে লিখনাবলী রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? ওনার এই গ্রন্থটির পৃষ্ঠপোষকতা করেন কে? রাজা পুরাদিত্য পৃষ্ঠপোষকতা করেন। আমরা জানি যে বিদ্যাপতি মোটামুটি 7 জন রাজার, বিশেষ করে একদম স্পেসিফিক বলতে গেলে 6 জন রাজা এবং একজন রানীর পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। তো লিখনাবলীর পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা পুরাদিত্য। নিচের যে গ্রন্থটি বিদ্যাপতির রচিত নয়, দেখো যে 4টি গ্রন্থের নাম আছে, আমরা জানি ভূপরিক্রমা ওনার প্রথম গ্রন্থ, তো এটি বিদ্যাপতির। পুরুষ পরীক্ষা উনি রচনা করছেন 1410-এ, এবং শৈব সর্বস্বহার রচনা করছেন 1430 থেকে 40-এর মধ্যের সময়কাল। তাহলে এই 3টি বিদ্যাপতির রচনা, বাদ যাচ্ছে কোনটি? শ্রীকৃষ্ণ মঙ্গল। তাহলে বিদ্যাপতির রচিত গ্রন্থ 9 হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল। বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য কি? ওনার পদের প্রধান বৈশিষ্ট্য হলো ছন্দ অলংকার এবং ভাষার ঐশ্বর্য। বিদ্যাপতির কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল? আমরা জানি যে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হচ্ছে, তো বিদ্যাপতির কবি চেতনায় কবি জয়দেবের প্রভাব লক্ষ্য করা যায়। কীর্তিলতা গ্রন্থটির রচয়িতা হলেন কে? কীর্তিলতা রচনা করছেন বিদ্যাপতি। কার সময়কালে? কীর্তিলতা রচনা করছেন রাজা কীর্তি সিংহের সময়কালে। অভিনব জয়দেব নামে কে পরিচিত?
অভিনব জয়দেব নামে পরিচিত হচ্ছেন বিদ্যাপতি। কেন অভিনব জয়দেব বলা হচ্ছে? কারণ তার রচনাতে আমরা জয়দেবের গীত গোবিন্দের প্রভাব দেখতে পাই এবং বিশেষ করে রাধা চরিত্র চিত্রণে জয়দেবের প্রভাব লক্ষণ করা যায়। সেই জন্যই তাকে অভিনব জয়দেব বলছেন কে? রাজা শিব সিংহ। ঠিক আছে, এবারে চলে আসি চণ্ডীদাসে। চণ্ডীদাসের জন্ম হয়েছিল কোথায়? বীরভূম জেলায় নান্নুর বা নানুরে। ঠিক আছে, নান্নুর থাকলেও বা নানুর থাকলেও একই ব্যাপার, বীরভূম জেলার নানুরে। চৈতন্য পরবর্তী বৈষ্ণবীয় পদকর্তা। চৈতন্য পূর্ববর্তী হিসাবে তো আমরা পেয়েছি চণ্ডীদাস এবং বিদ্যাপতিকে, পরবর্তী কে আসছেন এর মধ্যে? তাহলে চণ্ডীদাস বিদ্যাপতি এখানে বাদ যাচ্ছে, আর বাকি যে দুইজন আসছেন এনাদের মধ্যে চৈতন্য পরবর্তী হচ্ছেন জ্ঞানদাস। জ্ঞানদাসকে কার ভাব শিষ্য বলা হয়? জ্ঞানদাসকে আমরা চণ্ডীদাসের ভাব শিষ্য বলে জানি। বিদ্যাপতি কোন রাজবংশের সভাকবি ছিলেন? তিনি কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন। কর্ণামৃত কাব্যটির রচয়িতাকে? কর্ণামৃত রচনা করছেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস রচিত নাটকটির নাম কি? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে গোবিন্দ দাসের রচিত নাটক হলো সঙ্গীত মাধব। গোবিন্দ দাস রচিত পদ কোন সংকলিত গ্রন্থে পাওয়া যায়? তা হলো পদকল্পতরুতে পাওয়া যায়। ব্রজবুলি যে যে ভাষার মিশ্রণে গঠিত? ব্রজবুলি বাংলা, মৈথিল এবং অবহট্ট এই 3টি ভাষার মিশ্রণে গঠিত। চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর কোনটি? চণ্ডীদাসের কাব্যে আমরা বিরোহিনী রাধাকে দেখতে পাই, তো বিষাদ তার কাব্যের মূল সুর। কবি জ্ঞানদাসের গুরু ছিলেন? জ্ঞানদাসের গুরু ছিলেন জাহ্নবী দেবী। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? মহারাজা শিব সিংহ। বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছিলেন? আমরা বিদ্যাপতির পদ হিসাবে পাই মাথুর পর্যায়ের পদ পাই, তার অভিসার পর্যায়েরও বেশ কিছু পদ পাই, ভাব সম্মিলন পর্যায়ের পদ পাই, তো একদমই প্রথম 1 নম্বর উত্তর। নেক্সট আসছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলছেন। আমরা জানি যে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, কিন্তু কে বলছেন? সঠিক উত্তর বল্লভ দাস বলছেন। পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতাযুক্ত কতগুলি পদ পাওয়া যায়? পাওয়া যাচ্ছে 186টি। অনলি জ্ঞানদাসের ভণিতাযুক্ত 186টি পদ পদকল্পতরুতে পাওয়া যাচ্ছে। গোবিন্দ দাসের রচিত নাটকটির নাম কি? সঠিক উত্তর সঙ্গীত মাধব। গোবিন্দ দাসের সৃষ্ট নিচের কোনটি অভিসার পর্যায়ের পদ? অভিসার পর্যায়ের পদ হলো মন্দির বাহিরে কঠিন কপাট। দেখো এই পদটি, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বারোই নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহম মানস সুরধনী পার। গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদ। তাহলে উত্তর হচ্ছে 2 এর দাগ। বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাদরা গ্রাম। কাদরা গ্রামে জন্মগ্রহণ কে করছেন? জ্ঞানদাস। বর্ধমানের কাটোয়ার কাদরা। জ্ঞানদাসকে চৈতন্য প্রভাবে পুষ্ট বৈষ্ণব কবিদের মধ্যে শ্রেষ্ঠ গীতিকবি ও শ্রেষ্ঠ কলা শিল্পী এই যে উপাধিটি ওনাকে কে দিচ্ছেন? এই কথাটি বলছেন বিখ্যাত সাহিত্য বিশারদ ভূদেব চৌধুরী। গোবিন্দ দাসের কাব্যে অধিক অনুপ্রাস অলঙ্কারের প্রয়োগের কারণে গোবিন্দ দাসকে বলা হয়, কি বলা হচ্ছে? গোবিন্দ দাস শব্দ নিয়ে খেলা করছেন, অনুপ্রাস দেখতে পাই আমরা তার কাব্যে বা তার রচনাতে, এই জন্য ওনাকে শাব্দিক কবি বলা হচ্ছে। গোবিন্দ দাস কোন আচার্যের শিষ্য ছিলেন? তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন। আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। মনে পড়ছে লাইনটি? জ্ঞানদাসের রচিত এই পদটি কোন পর্যায়ের? এটি জ্ঞানদাসের রচিত পদ পূর্ব রাগ পর্যায়ের। আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, তিত মোর হরিয়া নিল ছলিয়া নাগর ছলে। আর এর পরের লাইনটিও খুব বিখ্যাত, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। এই লাইনগুলি হচ্ছে এই পর্যায়ের পদের মধ্যে পড়ছে। নেক্সট আসছে চৈতন্য পরবর্তী রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি।
চৈতন্য পরবর্তী বলা হচ্ছে, আর রূপানুরাগ পর্যায়ে অবশ্যই জ্ঞানদাস। জ্ঞানদাসের পদের মধ্যে আমরা রূপের প্রতি অনুরাগ দেখতে পাই, সেটা রাধার, কখনো রাধার রূপের, কখনো বা কৃষ্ণের রূপের, কখনো কৃষ্ণের বাৎসল্য রূপের বর্ণনা দেখা যায়। বিদ্যাপতি তার পদ রচনা করছেন কোন ভাষায়? মূলত ব্রজবুলি ভাষায়, যেটি বাংলা, মৈথিলি এবং অবহট্ট ভাষার একটি মিশ্রিত রূপ। তো ব্রজবুলি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন? জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায়। 41 নম্বর প্রশ্ন, শ্রীনিবাস আচার্য মতান্তরে শ্রী জীব গোস্বামী গোবিন্দ দাসকে যে উপাধিতে ভূষিত করেছেন। দেখো, গোবিন্দ দাসের আমরা যে উপাধিটি পাই, সেই উপাধির পিছনে আমরা দুটি নাম পাই। কেউ বলছেন, কোন সমালোচক বলছেন সেই উপাধিটি শ্রীনিবাস আচার্য দিয়েছেন, কেউ বলছেন বা হর গোস্বামীর অন্যতম গোস্বামী শ্রী জীব গোস্বামী এই উপাধিটি দিয়েছেন। তো যাই হোক, দুটি মতই আমরা মনে রেখেই আমরা নামকরণটা মনে রাখবো। গোবিন্দ দাসের উপাধি হচ্ছে কবিরাজ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? প্রথম ব্যবহার করছেন একেবারে প্রথমে কবি জয়দেব। কবি চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন? তিনি বাসুলী দেবীর সেবক ছিলেন। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি, এই যে পদটি, এটি কোন পর্যায়ের পদ? দেখো, অভিসার পর্যায়ের, রাধা কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার আগের প্রস্তুতি, আগের মুহূর্তের কণ্টক গাড়ি কমল সম পদতল, কিভাবে যাবে তার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এটা অবশ্যই অভিসার পর্যায়ের পদ। নেক্সট, কবি গোবিন্দ দাস কোন পর্যায়ের পদ রচনায় কৃতিত্ব দেখিয়েছিলেন? গোবিন্দ দাস অবশ্যই অভিসার পর্যায়। নেক্সট, চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কি ছিল? চণ্ডীদাসের সাধন সঙ্গিনী অর্থাৎ সহজিয়া চণ্ডীদাসের কথা বলা হচ্ছে এখানে, তার নাম হচ্ছে রামী। চণ্ডীদাস হলেন কোন সময়ের কবি? যে চণ্ডীদাসের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী সময়ের যে তিনজনের রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী বলো বা কীর্তন বলো চৈতন্যদেব শুনতেন, তা অবশ্যই চৈতন্য পূর্ববর্তী সময়ের, তাহলে চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি। চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? তিনি পূর্বরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এখানে পদাবলীর চণ্ডীদাসের কথা বলা হচ্ছে। ঠিক আছে। চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে উঠেছিল কোনটি? এখানে রচনার মধ্যে কোন ভাবনা বা কোন রসের প্রাধান্য দেখতে পাই? দেখো, সখীভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ লীলা আস্বাদনের আকাঙ্ক্ষা, অর্থাৎ আমরা বৈষ্ণবীয় পঞ্চরসে যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 ধরনের ভাবে আমরা রাধাকৃষ্ণের প্রেম উপভোগের ব্যাপারটা দেখি। তো সেখান থেকে সখী ভাবনা অর্থাৎ সখ্য ভাবনার মানে সেই সখ্য ভাবনায় ভাবিত হয়ে রাধাকৃষ্ণের লীলা আস্বাদনের কথা উঠে এসছে এখানে চৈতন্য পরবর্তী যুগের ক্ষেত্রে। চৈতন্যদেবের আগমনের পরে বৈষ্ণব পদ সাহিত্যে যে রস পর্যায়ের সংযোজন ঘটেছিল তা হলো, দেখো, চৈতন্যদেবের আগমনে আমরা চৈতন্য বিষয়ক পদ বা গৌরাঙ্গ বিষয়ক পদ পাই না, পেয়েছি তারপরে, তাহলে অবশ্যই গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকার পদ সঠিক উত্তর। আচ্ছা, এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মক টেস্ট সিরিজও চলছে। তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো, অনলি 9-10 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এই 1200 কোশ্চেনের মক টেস্টটি নিতে পারো, যেটি মাত্র 299 টাকাতে। এখানে 20টা মক টেস্ট সেট পাবে, ফুল সেট, 60টি কোশ্চেনের, অল ওভার সিলেবাসের উপরে বেস করে। তো এটি তোমরা নিতে পারো। আর যারা 9 to 12 এর জন্য খাটছো, অর্থাৎ 9-10 এর পরীক্ষা দেবে এবং 11-12 এর পাটেও পরীক্ষা দেবে, তারা এই সেটটি নিতে পারো, যেখানে 1800 কোশ্চেন থাকছে 399 টাকাতে, এবং এখানে 30টা সেট পাবে, প্রতিটা সেটে 60টি করে প্রশ্ন। ঠিক আছে। তো তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের এই মক টেস্ট সিরিজে, তারা নিচে দেওয়া যে ফোন নম্বর 7001739646, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইলে। পদকর্তা গোবিন্দ দাস কবিরাজের অন্য রচনাগুলি হলো, অন্য রচনাগুলি দেখো, উনি তো বিভিন্ন পদ রচনা করছেন বৈষ্ণবীয় সাহিত্যে, এছাড়াও তার অন্য রচনা সঙ্গীত মাধব নাটক এবং কন্যামৃত কাব্য। জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন? এখানে যে 4টি অপশন আছে, এর মধ্যে জ্ঞানদাস
আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। এছাড়াও যদি বলা হয় চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, তাহলে রূপানুরাগ পর্যায়ে চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। ঠিক আছে। গোবিন্দ দাস কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক কত শতকে? পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ শেষ অর্ধেক টাইমটায়। বিদ্যাপতি পদকর্তা হিসাবে শ্রেষ্ঠ কোন পর্যায়ের পদে? বিদ্যাপতি হচ্ছেন মাথুর পর্যায়ের পদে শ্রেষ্ঠ। চৈতন্য সমকালীন দুজন পদকর্তা হলেন। দেখো চৈতন্য পূর্ববর্তী সময় আমরা পাচ্ছি চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, পরবর্তী সময় আমরা জ্ঞানদাস, গোবিন্দ দাস এনাদেরকে পাচ্ছি। তো সমকালীন সময়ে আসছেন বাসু ঘোষ এবং মাধব ঘোষ, এই দুটি নাম একটু মনে রাখবে। রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনার ও পরিকল্পনার পথিকৃৎ কে? তা হচ্ছে গোবিন্দ দাস। দুঃখ ও বিষাদ যে বৈষ্ণবীয় পদকর্তার পদে আশ্চর্য ব্যঞ্জনা লাভ করেছে তার নাম হচ্ছেন স্বয়ং চণ্ডীদাস। চৈতন্য পূর্ববর্তী যুগের দুইজন বৈষ্ণব পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। কোন শতাব্দীতে জয়দেব গীতগোবিন্দ রচনা করছেন? দেখো চৈতন্য পূর্ববর্তী সময়, তাহলে এখানে সময় আসছে দ্বাদশ শতাব্দী। চণ্ডীদাসের অভিসার পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ, চারটি পদের নাম দেওয়া আছে। উল্লেখযোগ্য পদ হচ্ছে দেখো এ ঘোর রজনী মেঘের ঘটা, এটি চণ্ডীদাসের অভিসার পর্যায়ের পদ। কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, চণ্ডীদাসের এই যে পদটি এটি কোন পর্যায়ের পদ? কালো জল ঢালতে অর্থাৎ কালো জল দেখে কালা অর্থাৎ কৃষ্ণের কথা মনে পড়ছে, এটি আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। সই কেবা শুনাইল শ্যামনাম পদটি কোন পর্যায়ের? এটি হচ্ছে পূর্ব রাগ পর্যায়ের পদ। তোমাদের জন্য প্রশ্ন থাকলো এই পদটির পদকর্তার নাম কি? সই কেবা শুনাইল শ্যামনাম, এই পদটির পদকর্তা কে? বিদ্যাপতি কোন মিথিলা রাজার সভাকবি ছিলেন? মিথিলার রাজ শিব সিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি। চণ্ডীদাস সম্পর্কে প্রথম সবিস্তারে আলোচনা করেন বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থে। এই আলোচনা করছেন কে? আলোচনা করছেন রামগতি ন্যায়রত্ন। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রী গীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। এখানে প্রভু বলতে চৈতন্য দেবের কথা বলা হচ্ছে, অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী সময়ের বিদ্যাপতি, চণ্ডীদাস এবং জয়দেবের রচনা গীত গোবিন্দ যা চৈতন্যদেব শ্রবণ করতেন। তো এই নামগুলি দেখো চৈতন্য পূর্ব পদকর্তাদের নাম উল্লেখ আছে কোন গ্রন্থে? তা আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। চণ্ডীদাসকে শঙ্করী প্রসাদ বসু তার চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে সম্বোধন করেছেন। কি বলে সম্বোধন করছেন চণ্ডীদাসকে? তা হলো কবি তাপস বলে সম্বোধন করছেন। বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলা হচ্ছে। প্রাচীন বঙ্গ সাহিত্য গ্রন্থে কে বলছেন এই কথা বা এই গ্রন্থটি কার রচনা? তা হচ্ছে এটি কালিদাস রায়ের রচনা। ইনি বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলছেন। তাহলে এই ইনফরমেশনটি অবশ্যই মনে রাখবে যে গ্রন্থটি কার রচনা এটিও, এবং চাতুর্যের কবি বলা হচ্ছে বিদ্যাপতিকে, কে বলছেন? কালিদাস রায়। দুটি ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেলাম। তাতালো সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তোমরা জানো নিশ্চয়ই পদটি বিদ্যাপতি রচিত পদ। তবে এই পদটি কোন পর্যায়ের? তা হলো এটি প্রার্থনা পর্যায়ের পদ। মাধব বহুত মিনতি করিতই দেই তুলসী তিল, এই যে বিদ্যাপতির সৃষ্ট পদটি কোন পর্যায়ের পদ? এটি হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। বিদ্যাপতির রচিত নিচের কোন পদটি মাথুর পর্যায়? দেখো এখানে যে পদগুলি আছে, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এটি মাথুর পর্যায়ের পদ। কি কহবরে সখী আনন্দ ওর, এটি মাথুর পর্যায়ের নয়। অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বারিদ মোহে, তো এটিও মাথুর পর্যায়ের পদ। তাহলে ক এবং গ উভয়ই ঠিক, এই দুটি মাথুর পর্যায়ের, অর্থাৎ এ সখী হামারি দুঃখের নাহি ওর আর অঙ্কুর তপন তাপে যদি জারব। চৈতন্য পরবর্তী দুই বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা কে? চৈতন্য পরবর্তী সময়ের হচ্ছেন জ্ঞানদাস এবং গোবিন্দ দাস।
বিদ্যাপতি তার রচিত কোন কাব্যে নিজেকে কবি সার্বভৌম বা খেলন কবি বলছেন? আমরা জানি এই দুটি শব্দ বিদ্যাপতির সম্পর্কেই ব্যবহার করা হয়। তো এই দুটি বলছেন, উনি নিজেই নিজেকে বলেছিলেন তার কীর্তিলতা গ্রন্থে। ষোড়শ শতকের তৃতীয় দশকে কাটোয়ার নিকটে শ্রীখণ্ডে জন্মগ্রহণ করছেন কোন বৈষ্ণবীয় পদকর্তা? দেখো, কাটোয়ায় জন্মগ্রহণ করছেন, কাটোয়ায় জন্ম কার? গোবিন্দ দাসের। এবং ষোড়শ শতকে তৃতীয় দশক অর্থাৎ চৈতন্যদেব মারা যাওয়ার পরেই জন্মগ্রহণ করছেন গোবিন্দ দাস। এই জন্য তিনি নিজেকে বঞ্চিত গোবিন্দ দাসও বলেছেন, তাই না? সেই বিখ্যাত কবিতা বঞ্চিত গোবিন্দ দাস। তো যাই হোক, এটি হচ্ছে গোবিন্দ দাস। সঙ্গীত দামোদর গ্রন্থটি, যেটি রচনা করেছিলেন দামোদর সেন, ইনি গোবিন্দ দাসের সম্পর্কে কি হন? পিতামহ, মাতামহ, পিতৃব্য নাকি কেউই নয়? ইনি গোবিন্দ দাসের মাতামহ ছিলেন, সঙ্গীত দামোদরের রচয়িতা। জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের যোগ্য উত্তরসূরি বা চণ্ডীদাসের ভাব শিষ্যও আমরা বলি জ্ঞানদাসকে। তাহলে এখানে উত্তর চণ্ডীদাস। জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন কোথায়? উনি জন্মগ্রহণ করছেন বর্ধমানের কাদরা গ্রামে। গোবিন্দ দাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? তাহলে এখানে বোঝাই যাচ্ছে উত্তর হবে বিদ্যাপতি। রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটিয়েছেন? তিনি তার ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে ব্রজবুলি ভাষার অর্থাৎ বাংলা, মৈথিল এবং অবহট্ট ভাষার মিশ্রিত যে প্রয়োগ, সেই প্রয়োগ, যেটির নামকরণ রবীন্দ্রনাথই করছেন ব্রজবুলি, সেটির প্রয়োগ ঘটিয়েছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে। বিদ্যাপতির ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কাকে? তা হচ্ছে গোবিন্দ দাসকে। ঊনবিংশ বিংশ শতাব্দীতে চৈতন্যদেবকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম। দেখো, এখানে গ্রন্থগুলির নাম দেওয়া হচ্ছে ঊনবিংশ বিংশ শতক, মানে অনেকটা পরে এসে রচিত হচ্ছে এই গ্রন্থগুলি। সঠিক উত্তর নবীন সেনের অমৃতাভ এবং গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা। এই যে দুটি গ্রন্থ, চৈতন্য লীলা নাটক, এই দুটি রচনা হচ্ছে চৈতন্যদেবকে নিয়ে ঊনবিংশ বিংশ শতাব্দীতে। ঠিক আছে, প্রথম প্রশ্ন একেবারেই চৈতন্যদেব থেকে শুরু করছি, যেহেতু চৈতন্যদেবের জন্ম মৃত্যু আগে দেখবো, তারপর ওনার আসবো যে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ এবং এই সম্পর্কিত আরো অন্যান্য যে সমস্ত চৈতন্য জীবনীকার আসছেন তাদের সম্পর্কিত অল্প বিস্তর তথ্যে। তো চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কত সালে? তোমরা জানো নিশ্চয়ই, 1486 খ্রিস্টাব্দে। চৈতন্যদেব প্রচার করেছিলেন কোন রসের বা কোন ধর্মের প্রচার করেছিলেন যদি বলা হয়? বৈষ্ণব ধর্ম। মূলত ভক্তি রস আন্দোলন বা ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন চৈতন্যদেব। তো ভক্তি রস অবশ্যই। গৌড়চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলি কোন যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায়? দেখা যাচ্ছে গৌড়চন্দ্রিকা অর্থাৎ চৈতন্য পরবর্তী সময়ের, গতদিনের ভিডিও আমরা বৈষ্ণব পদাবলী আলোচনা করার সময় বলেছিলাম যে বৈষ্ণব সাহিত্যে বা পদাবলীর সাহিত্যে বিশেষ করে একটি জিনিস সংযোজন হচ্ছে চৈতন্য পরবর্তী সময়, সেটি হচ্ছে গৌড়চন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ। তাহলে অবশ্যই এটি চৈতন্য তরযুগ অর্থাৎ চৈতন্য উত্তর, চৈতন্যের পরবর্তী সময়। চৈতন্যদেবের পিতার নাম কি? ওনার পিতার নাম হলেন জগন্নাথ মিশ্র। এবারে চৈতন্য জীবনীকারদের কথায় চলে আসি। বৃন্দাবন দাস জন্মগ্রহণ করছেন কত সালে? ওনার জন্ম সন 1519 খ্রিস্টাব্দ। মৃত্যুবরণ করেন কত সালে? 1589 খ্রিস্টাব্দ। বৃন্দাবন দাসের পিতার নাম কি? যেহেতু বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ এনারা দুইজন আমাদের মূল আলোচ্য, তো এনাদের দুইজনের একেবারে সমস্ত ডিটেলস আমরা দেখব। তো পিতার নাম হচ্ছেন বৈকুণ্ঠনাথ। মাতা হলেন, আমরা প্রত্যেকেই জানি, বৃন্দাবন দাসের মাতা নারায়ণী দেবী। যে সময় বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, উনি ভাগবত রচনা করছেন 1548 খ্রিস্টাব্দে। এই যে 1548 খ্রিস্টাব্দটি আমরা পাচ্ছি, এটা তো কোনো একজন সমালোচক বলছেন নিশ্চয়ই। তো এই তারিখটি বা এই সালটি একেবারে প্রথম নির্দেশ করছেন কে? দেখো, প্রথম নির্দেশ করছেন এই সালটি হচ্ছেন রামগতি ন্যায়রত্ন। আচ্ছা, এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মক টেস্ট সিরিজও চলছে। তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো, অনলি 9-10 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এই 1200 কোশ্চেনের মক টেস্টটি নিতে পারো, যেটি মাত্র 299 টাকাতে
এখানে 20টা মক টেস্ট সেট পাবে, ফুল সেট 60টি কোশ্চেনের অল ওভার সিলেবাসের উপরে বেস করে। তো এটি তোমরা নিতে পারো। আর যারা 9 to 12 এর জন্য খাটছো, অর্থাৎ 9-10 এর পরীক্ষা দেবে এবং 11-12 এর পাটেও পরীক্ষা দেবে, তারা এই সেটটি নিতে পারো, যেখানে 1800 কোশ্চেন থাকছে 399 টাকাতে, এবং এখানে 30টা সেট পাবে, প্রতিটা সেটে 60টি করে প্রশ্ন। ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের এই মক টেস্ট সিরিজে, তারা নিচে দেওয়া যে ফোন নম্বর 7001739646 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইলে। চৈতন্য ভাগবতের মোট ছত্র সংখ্যা কতগুলি? প্রায় 25,000 ছত্র পাই আমরা চৈতন্য ভাগবতে। চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, বৃন্দাবনের মহান্তেরা ভাগবত আখ্যা দিল। এই মন্তব্যটি কোন গ্রন্থে আছে? এই মন্তব্যটি আছে প্রেম ভক্তি বিলাস গ্রন্থে। চৈতন্যের পূর্বপুরুষেরা যেখান থেকে নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপে আসছেন ওনারা সিলেট থেকে। বৃন্দাবন দাস যেখানে বসে চৈতন্য ভাগবত রচনা করছেন, উনি দেনুরে বসে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বলে জানা যাচ্ছে। শ্রী চৈতন্যকে নিয়ে লেখা গিরিশচন্দ্র ঘোষের বইটির নাম কি? দেখো, চৈতন্য পরবর্তী সময়ে আমরা চৈতন্য জীবনীকারদের নাম বা তাদের রচনা যেমন জানবো, তেমনি আমাদের আধুনিক সময়ে চৈতন্য জীবন বা চৈতন্য যে লীলা, সেই লীলা বিষয়ক যে রচনাগুলি তৈরি হয়েছে, সেটা নাটক বলো বা যে কোনো রচনা বলো, সেই রচনাগুলির সম্পর্কেও আমাদের একটু জেনে নিতে হবে। তো গিরিশচন্দ্র ঘোষের বইটি হচ্ছে, এটি একটি নাটক, চৈতন্য লীলা, শ্রী চৈতন্য লীলা গিরিশচন্দ্র ঘোষের নাটক। চৈতন্যদেবের টোলের প্রথম ছাত্র কে ছিলেন? ওনার টোলের প্রথম ছাত্র হচ্ছেন পুরুষোত্তম। শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থ চৈতন্য জীবন সম্পর্কিত, তা হলো অমিয় নিমাই চরিত। অমিয় নিমাই চরিত, এই গ্রন্থগুলির নাম মনে রাখবে। যে চৈতন্য জীবনীর সময় বা চৈতন্য সমসাময়িক বা পরবর্তী সময় যে সমস্ত রচনা হচ্ছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু বর্তমান বা সাম্প্রতিক কালে যে সমস্ত সাহিত্যিকরা বা যে সমস্ত সমালোচকরা চৈতন্য জীবন বা চৈতন্য দেবকে নিয়ে কাজ করছেন, বিভিন্ন রচনা করছেন, সেগুলোও আমরা একটু মনে রাখবো। কবি কর্ণপুর রচিত 10 অঙ্কের সমাপ্ত নাটকটি কি? কর্ণপুরের গ্রন্থ যেটি 10 অঙ্কে সমাপ্ত, তাহলে এই ইনফরমেশনটিও আমরা পেলাম, এবং গ্রন্থটির নাম চৈতন্য চন্দ্রোদয়। তাহলে চৈতন্য চন্দ্রোদয়, যার অঙ্ক সংখ্যা 10টি, যেটি রচনা করেন কবি কর্ণপুর। অবশ্যই আমি খুব দ্রুত বলে যাচ্ছি কোশ্চেনগুলি, কারণ সময় খুবই কম, পরীক্ষা খুবই নিকট। তো তোমরা অবশ্যই একটু দেখে নিও, যদি প্রবলেম হয় একটু ভিডিওটা এগিয়ে নিয়ে বা একটু ডাবল করে তোমরা একটু দেখে নিও যদি প্রবলেম হয়, ঠিক আছে? আর যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমি আরো একটু ধীরে বলার চেষ্টা করব। নেক্সট, চৈতন্য মঙ্গল কাব্যটির রচয়িতা কে? চৈতন্য মঙ্গল রচনা করছেন, এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে জয়ানন্দ। এছাড়াও চৈতন্য মঙ্গল নামে আরো অনেকগুলি রচনা আমরা পাই, তো সেগুলি আমরা আসবো আলোচনাতে। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে চৈতন্য মঙ্গল, জয়ানন্দ। প্রবোধ চন্দ্রোদয় নাটকটি রচয়িতাকে? আমরা একটু আগে পেয়েছিলাম চৈতন্য চন্দ্রোদয়ের রচয়িতা, তা হলেন কবি কর্ণপুর। আর প্রবোধ চন্দ্রোদয়ের রচয়িতা হলেন কৃষ্ণ মিশ্র। নামের সঙ্গে খুবই মিল, কিন্তু মনে রাখবে চৈতন্য চন্দ্রোদয় কবি কর্ণপুর এবং প্রবোধ চন্দ্রোদয় কৃষ্ণ মিশ্র। চণ্ডাল হপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, খুবই বিখ্যাত একটি উক্তি। এই কথাটির অর্থ কি? চণ্ডাল হপি দ্বিজ শ্রেষ্ঠ, অর্থাৎ হরিভক্তি, চণ্ডালের যদি হরিভক্তি থাকে তাহলে সে দ্বিজের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হয়। তো এখানে অর্থ হচ্ছে হরিভক্ত চণ্ডাল আর হরিভক্তিহীন দ্বিজের থেকেও তিনি শ্রেষ্ঠ। ঠিক আছে? বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, এই পংক্তিটি খুব বিখ্যাত একটি পংক্তি। এই পংক্তিটির রচয়িতাকে বা কবিকে? এটি আমরা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা থেকে, আমরা কবিতার লাইন। তো তা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, কবিতার নাম আমরা। শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায়। দেখো, শ্রীকৃষ্ণ বিজয় বলতে এখানে তোমাদের পাঠ্য আছে মালাধর বসু যে শ্রীকৃষ্ণ বিজয় বা ভাগবত, সেটির কথা এখানে বলা হচ্ছে। তো পাঠ করেছিলেন তার প্রমাণ আমরা পাচ্ছি ওনার জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃতে।
ঠিক আছে, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে আমরা এই তথ্য পাচ্ছি। কবি কর্ণপুর, যার গ্রন্থের নাম আমরা একটু আগেই পেয়েছিলাম, তো কবি কর্ণপুরের আসল নাম কি? ওনার আসল নাম পরমানন্দ দাস। কবি কর্ণপুর পরমানন্দ দাস। ঠিক আছে, এই প্রশ্নটি যদি ঘুরিয়ে বলা হয় পরমানন্দ দাসকে আমরা কি নামে জানি, তো সেটি কবি কর্ণপুর। ঠিক আছে, দুটি ইনফরমেশনই মনে রাখবে। চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতাকে? চৈতন্য ভাগবত রচনা করছেন বৃন্দাবন দাস। এই গ্রন্থটির পূর্ব নাম কি ছিল? চৈতন্য মঙ্গল, যেটি পরবর্তীতে চৈতন্য ভাগবত করা হয়। চৈতন্য জীবনী কাব্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এর লেখক কে? এর লেখক হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। যে দুইজন আমাদের মূল পাঠ্য আছে, বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ, তো সেই কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য লীলায় ব্যাস অভিধায় কাকে সম্মানিত করা হচ্ছে? দেখো, আমরা লাইনটি যদি মনে করি, এই পুরো লাইনটা চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস, তাহলে এখানেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি, সম্মানিত করা হচ্ছে বৃন্দাবন দাসকে। চৈতন্য মঙ্গল নামে চৈতন্য জীবনী লিখেছেন যে দুইজন, তারা হলেন? দেখো, অ্যাকচুয়ালি দুইজন নয়, তিনজন লিখেছিলেন, কিন্তু একটি নাম পরিবর্তন করা হয়। তো চৈতন্য মঙ্গল নামে যে দুটি রচনা আমরা পাই, তা হলো একটি জয়ানন্দের চৈতন্য মঙ্গল আর একটি লোচন দাসের চৈতন্য মঙ্গল, এবং আরো একটি চৈতন্য মঙ্গল যেটি বৃন্দাবন দাস রচনা করেন, যেটি পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় চৈতন্য ভাগবত। নেক্সট আসছে চৈতন্যদেবের মৃত্যু কবে হয়েছিল? আমরা জন্মসাল জেনেছি, এবার মৃত্যু অর্থাৎ 1533। তাহলে টোটাল জন্ম মৃত্যু সাল কি কি পেলাম? দেখো, চৈতন্যদেবের সময়কাল তাহলে হচ্ছে 1486-তে ওনার জন্ম পেয়েছিলাম, 1533-এ মৃত্যু। তাহলে এই সময় পর্ব হচ্ছে ওনার সময়কাল, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষার্ধের দিকে এবং ষোড়শ শতাব্দীর শুরুর দিকে বা প্রথমার্ধ বলতে পারি। পঞ্চদশ শতাব্দীর শেষার্ধ, ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ। এবার আমরা সময়কালটা একটু দেখে নেব। চৈতন্য পূর্ববর্তী, সমসাময়িক এবং পরবর্তী সময়কাল। দেখো, প্রাক চৈতন্য অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী পর্ব বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? তাহলে একটু আগেই আমরা দেখলাম 1486-তে উনি জন্মগ্রহণ করছেন, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষার্ধের দিকে। তাহলে ওনার পূর্ববর্তী সময় বলতে আমরা মূলত চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী, সেই সময়টাকে ওনার পূর্ববর্তী সময় ধরবো। আর পরবর্তী সময় বা সমসাময়িক সময় ধরবো কোনটি? সমসাময়িক সময় ধরবো ওনার কোনটা? ষোড়শ শতাব্দী, কারণ উনি 1486-তে জন্মগ্রহণ করছেন এবং যখন উনি ভক্তি আন্দোলন শুরু করছেন তখন প্রায় ষোড়শ শতাব্দীতে চলে আসছে। তো ষোড়শ শতাব্দী হচ্ছে ওনার সমসাময়িক সময়, যে সময় ভক্তি আন্দোলন একটি উল্লেখযোগ্য পর্যায়ে বা উল্লেখযোগ্য স্থান দখল করেছিল। আর চৈতন্য পরবর্তী পর্ব বলতে আমরা কি বুঝবো? দেখো, চৈতন্য পরবর্তী পর্ব বলতে আমরা সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী, এখানে অপশনে যেহেতু এমন ভাবে দেওয়া আছে, তো সেই হিসাবে আমরা এটা ধরবো। আর যদি স্পেসিফিক দেওয়া থাকতো, অর্থাৎ ষোড়শ শতাব্দীর শেষার্ধ থেকে দেওয়া থাকতো, তাহলে সেটাও আমরা ধরে নিতাম, ওই উত্তরটা তখন আমরা আইডেন্টিফাই করতাম। ঠিক আছে, নেক্সট চলে আসছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত নামক চৈতন্য জীবনী কাব্যটি রচয়িতা। দেখো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম কৃষ্ণদাস কবিরাজ, আর শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম হচ্ছে মুরারি গুপ্তের রচনা, যে রচনাটিকে আমরা মুরারি গুপ্তের কর্চা নামে জানি, যেটি চৈতন্য সমসাময়িক পর্যায়ে রচনা করা হয়েছিল। প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটছে কার জীবনকে কেন্দ্র করে? জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটছে মহাপ্রভু চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে, বা জীবনী সাহিত্যের প্রথম সূচনা চৈতন্য জীবনী দিয়ে শুরু হয়েছিল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে খণ্ড ও অধ্যায় সংখ্যা কতগুলি? মোট খণ্ড কয়টি আছে? 3টি আছে। আর অধ্যায় সংখ্যা টোটাল হচ্ছে কতগুলি? 51টি। তাহলে এটিকে আমরা 3টি খণ্ডে ভাগ করলে কি পাই একটু দেখে নিই। চৈতন্য ভাগবত 3টি খণ্ডে বিভক্ত, যার প্রথম খণ্ড বা আদি খণ্ডে আছে 15টি অধ্যায়, যেখানে চৈতন্যদেবের জন্ম থেকে গয়াগমন। মধ্যখণ্ডে 26টি অধ্যায়, যেখানে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত কাহিনী। আর অন্তঃখণ্ডে 10টি অধ্যায়, যেখানে গৌড়ীয় ভক্তদের সাথে মিলন ও মহোৎসবের সমাপ্তি। অর্থাৎ টোটাল মিলিয়ে হচ্ছে মোট 51টি অধ্যায়। আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে কতগুলি খণ্ড অধ্যায় আছে? প্রথমেই তো বলি, খণ্ড নয়, চৈতন্য চরিতামৃতের খণ্ডগুলিকে আমরা লীলা নামে জানছি, তাই তো? লীলা,
আর অধ্যায় সংখ্যা টোটাল কতগুলি? লীলা হচ্ছে 3টি আর অধ্যায় হচ্ছে টোটাল 62টি। ভাগ করলে কি পাচ্ছি দেখো, মোট পরিচ্ছেদ বা অধ্যায় সংখ্যা 62, যেখানে আদি লীলাতে 17টি পরিচ্ছেদ আছে, বৈষ্ণব তত্ত্ব চৈতন্যের জন্ম থেকে সন্ন্যাস পর্যন্ত বর্ণিত হয়েছে। মধ্য লীলাতে 25টি পরিচ্ছেদ পাচ্ছি, এখানে চৈতন্যের সন্ন্যাস গ্রহণ, নীলাচলে আগমন, দাক্ষিণাত্য ভ্রমণ, রামানন্দের সঙ্গে তত্ত্বালোচনা, পুরীতে রথযাত্রায় নৃত্য ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। মানে চৈতন্যদেব বের যে সন্ন্যাসীর পরবর্তী জীবনের প্রতি বেশি ফোকাস করেছেন কৃষ্ণদাস কবিরাজ, আর তার পূর্ববর্তী জীবনের প্রতি বেশি ফোকাস করেছেন বৃন্দাবন দাস। ঠিক আছে। আর অন্তলীলাতে 20টি পরিচ্ছেদ আছে, যেখানে চৈতন্যের দিব্যোন্মাদ অবস্থা বর্ণনা করা হয়েছে, মানে উন্মাদ হয়ে গিয়েছিলেন যখন উনি, সেই উন্মাদ অবস্থার বর্ণনা এখানে করা আছে লাস্ট 20টি পরিচ্ছেদে। তাহলে টোটাল হচ্ছে 62টি পরিচ্ছেদ। বাংলায় নবজাগরণের অগ্রপথিক কাকে বলা হচ্ছে? দেখো, যখন অপশন থাকছে এইগুলি বলরাম দাস, কাশিরাম দাস, গোবিন্দ দাস, চৈতন্যদেব, তখন অবশ্যই চৈতন্যদেব। কিন্তু অপশন যদি পাল্টে যেত তখন উত্তরও পাল্টে যেত। তাহলে বাংলায় নবজাগরণের অগ্রপথিক হলেন এই অপশন অনুযায়ী চৈতন্যদেব। বৃন্দাবন দাসের কাব্যের নাম চৈতন্য মঙ্গলের পরিবর্তে চৈতন্য ভাগবত রাখছেন, আমরা প্রথমেই বলেছি, কিন্তু কে রাখছেন? মূলত বলা হচ্ছে বৃন্দাবনের স্বর গোস্বামীরা বা বৃন্দাবনের গোস্বামীরা ভাগবত আখ্যা দিল। লাইনটি মনে পড়ছে? তাহলে এখানে হচ্ছে বৃন্দাবনের স্বর গোস্বামীরা। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম কি ছিল? তাহলে ভাগবতের পূর্ব নাম আসছে চৈতন্য মঙ্গল, যেটির পরবর্তীতে ভাগবত নাম হচ্ছে আর আখ্যা দিচ্ছেন বৃন্দাবনের স্বর গোস্বামীরা। মহাপ্রভু চৈতন্যদেব কোন সময়ের সমাজ সংস্কৃতি ধর্ম সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? তো দেখো, যে অপশনগুলি দেওয়া আছে এর মধ্যে আধুনিক যুগ সাম্প্রতিককাল এই দুটো হচ্ছে না, বাকি থাকছে আদি যুগ মধ্যযুগ। আদি যুগের রচনার মধ্যে বা প্রাচীন যুগের রচনার মধ্যে আমরা পাচ্ছি চর্যাপদ, চৈতন্যদেব আসছে মধ্যযুগের সময়কালে, তো অবশ্যই উত্তর হচ্ছে মধ্যযুগ। শ্রী চৈতন্যকে বিষয় করে অমৃতাভ নামে কাব্য রচনা করছেন। আবার নতুন সময়ের যে রচনাগুলি, অমৃতাভ রচনা করছেন কে? নবীনচন্দ্র সেন। এবারে চলে আসি একেবারে কৃষ্ণদাস সম্পর্কিত আলোচনাতে। দেখো, কৃষ্ণদাস কবিরাজ যে গ্রন্থ রচনা করেননি, তার মানে ওনার রচিত যে গ্রন্থগুলি আমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারবো নিশ্চয়ই। চৈতন্য চরিতামৃত ওনার রচনা অবশ্যই, শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টিকাও উনি রচনা করছেন কৃষ্ণদাস কবিরাজ, এবং গোবিন্দ লীলামৃত কৃষ্ণদাস কবিরাজের রচনা। তাহলে রচনা করেননি, লাস্ট অপশন ঘ। কৃষ্ণদাস কবিরাজের পিতার নাম, ওনার পিতা হচ্ছেন ভগীরথ, ওনার মাতা হচ্ছেন সুনন্দা। কৃষ্ণদাস কবিরাজ যার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, উনি স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী রঘুনাথ দাসের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যার পরিচয় আমরা ওনার রচনায় অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃতে বারে বারে দেখতে পাই। তো সেই প্রশ্নে আমরা আসবো। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের প্রতি অধ্যায়ের শেষে যে দুই গোস্বামীর নাম উল্লেখ করেছেন, দেখো ওনার গুরু তার নাম উল্লেখ করেছেন এবং আরো একজনের নাম উল্লেখ করেছেন। দেখো, শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামী, দুইজনের নাম শ্রীরূপ রঘুনাথ, এই নাম উনি উল্লেখ করছেন। কৃষ্ণদাসকে যিনি কবি ভূপতি উপাধি দান করেন, এই উপাধি দান করছেন রঘুনাথ দাস স্বয়ং। চৈতন্য রামানন্দ মিলন সংবাদের মূল সূত্র কৃষ্ণদাস যে গ্রন্থ থেকে গ্রহণ করেছিলেন, মূল সূত্র গ্রহণ করছেন উনি, দেখো, চৈতন্য চন্দ্রোদয় থেকে। এই গ্রন্থটি রচনা কে করেছেন তার বিস্তারিত কিন্তু আমরা আগে আলোচনা করেছি। চৈতন্য চরিতামৃতে যতগুলি সংস্কৃত প্রাকৃত শ্লোক উদ্ধৃত হয়েছে, দেখো সংস্কৃত প্রাকৃত শ্লোক চৈতন্য চরিতামৃত অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজের রচনায় উদ্ধৃত হয়েছে 763টি। এবং যদি এমন প্রশ্ন আসে যে কোন রচনাতে, চৈতন্য ভাগবত নাকি চৈতন্য চরিতামৃত, কোন রচনাতে আমরা তাত্ত্বিক আলোচনা, বৈষ্ণবীয় যে তাত্ত্বিক আলোচনা দেখতে পাই, তা কিন্তু চৈতন্য চরিতামৃত, কারণ এখানেই আমরা তাত্ত্বিক আলোচনা, একদম একেবারে বৈষ্ণবীয় গূঢ় তত্ত্বের আলোচনা দেখতে পাচ্ছি। চৈতন্য জীবনীকার মুরারি গুপ্ত কোন সময়ের কবি? মুরারি গুপ্তের রচনা আমরা আগে পেয়েছি, উনি কোন সময়ে রচনা করছেন? যে রচনাটিকে আমরা কর্চা নামে জানি তা হচ্ছে চৈতন্য সমসাময়িক সময়ের।
চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস, লোচন দাস এনারা কোন সময়ের কবি? এনারা হচ্ছেন চৈতন্যোত্তর যুগের কবি, চৈতন্য পরবর্তী সময়ের কবি এনারা। চৈতন্য চরিতামৃতে শ্রীমদ্ ভাগবত গীতার যতগুলি শ্লোক উল্লেখ করা হয়েছে, গীতার শ্লোক উদ্ধৃত হয়েছে ওখানে 263টি। এই সংখ্যাগুলো একটু খেয়াল রাখবে। আজকের প্রথম প্রশ্ন, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল রচিত হয়েছে কোন সময় পর্ব? উত্তর চৈতন্য যুগ, চৈতন্য যুগ, প্রাক চৈতন্য নাকি প্রাচীন যুগ? সঠিক উত্তর হচ্ছে এটি উত্তর চৈতন্য যুগের, অর্থাৎ চৈতন্য পরবর্তী সময়ে এই রচনাগুলি হচ্ছে। এবার মনসামঙ্গলকে আমরা সর্বপ্রাচীন বলে জানি, কিন্তু কোন কাব্য চৈতন্যের পূর্ববর্তী সময় আসছে সেগুলো আমরা আলোচনার সময় একে একে দেখে নেব। তো চলো আমরা নেক্সট এগিয়ে যাই। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবির সম্মান কে পাচ্ছেন? দেখো, নাগরিক কবির সম্মান পাচ্ছেন ভারতচন্দ্র রায়, যিনি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা। প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় মোট কতজন দেবতার বন্দনা থাকে? তা হলো 5 জন দেবতার বন্দনা আমরা পাই। নিচের কোন কবি চৈতন্য পূর্ব মনসামঙ্গলের কবি ছিলেন? দেখো, আমরা মোটামুটি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল পেয়েছি কিন্তু চৈতন্য পরবর্তী সময়, যেটা আমরা একেবারে প্রথমেই দেখলাম। কিন্তু কোন কবি মনসামঙ্গলের, যিনি চৈতন্য পূর্বের ছিলেন, তিনি হলেন কানাহরি দত্ত, একেবারে মনসামঙ্গলের আদি কবি হিসাবে আমরা যাকে জানছি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে, যিনি চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী, যাকে আমরা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী নামে জানি। মনসামঙ্গল কাব্যধারার সব থেকে প্রাচীন হলো কোন গ্রন্থটি? সব থেকে প্রাচীন তা হলো মনসামঙ্গল। মঙ্গল শব্দটি কোন জাতীয় রচনা বোঝাতে ব্যবহৃত হতো? মঙ্গল বলতে মাহাত্ম্য প্রচারমূলক, দেবতার মাহাত্ম্য প্রচার। আমরা যে মঙ্গল কাব্যগুলি দেখব, মনসামঙ্গল হোক যেখানে মনসার মাহাত্ম্য, চণ্ডীমঙ্গলে চণ্ডীর মাহাত্ম্য, অন্নদামঙ্গলে দেবী অন্নদার মাহাত্ম্য, ধর্মমঙ্গলে ধর্ম দেবতা বা সূর্যের কেউ ওটা নিয়ে বিতর্ক আসছে নানান ধরনের, তো ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে। তো এরকম ভাবে শিবায়নের ক্ষেত্রে আমরা শিবের মাহাত্ম্য পাই। তো মাহাত্ম্য প্রচারমূলক রচনা। চণ্ডীমঙ্গলের আদি কবিকে? চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছেন মানিক দত্ত, আর মনসামঙ্গলের কানাহরি দত্ত। মনসামঙ্গল অন্য যে নামে পরিচিত? দেখো, যে 4টি অপশন আছে, মনসামঙ্গল পরিচিত পদ্মা পুরাণ নামে। বিজয়গুপ্ত যে মঙ্গল কাব্যধারার কবি, বিজয়গুপ্ত মনসামঙ্গল রচনা করেছেন, বিজয়গুপ্তের মনসামঙ্গলকে আমরা পদ্মা পুরাণ নামে জানি। আদি মধ্যযুগে শাক্ত দেবীর মাহাত্ম্য প্রচারক আখ্যায়িকা কাব্য কি নামে পরিচিত ছিল? দেখো, শাক্ত দেবীর মাহাত্ম্য প্রচারমূলক আখ্যায়িকা তা মঙ্গল গান নামে পরিচিত ছিল। অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল কাব্য কার লেখা? লেখক হলেন মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর সময়কাল, কোন সময়ের রচয়িতা ছিলেন উনি? উনি ষোড়শ শতকের কবি। মুকুন্দরাম তার কাব্যকে নিচের কোনটি বা কোন নামে অভিহিত করছেন উনি? তার রচনাকে তিনি অভয়া মঙ্গল নামে অভিহিত করছেন। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলকে আমরা অভয়া মঙ্গল নামে জানি। মুকুন্দ চক্রবর্তীর কাব্যে যে মুসলিম শাসকের অত্যাচারের প্রসঙ্গ আছে তা হলো মামুদ শরীফ। চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধিবাচক বিশেষণ কোনটি? তা হলো কবি কঙ্কন, ওনাকে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী নামে আমরা জানি। নবদ্বীপের রাজা ভারতচন্দ্রকে যে উপাধি দিয়েছিলেন, ভারতচন্দ্রকে উপাধি দেওয়া হচ্ছে রায় গুণাকর ভারতচন্দ্র। আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড কোন মঙ্গল কাব্যের অংশ বিশেষ? আমরা কোন কোন মঙ্গল কাব্যে এই দুটি খণ্ড দেখতে পাই, আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড? তা হলো চণ্ডীমঙ্গলে। চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডে আছে, দেখো কোন ঘটনার কথা? কালকেতু ফুল্লনা, রত্নসেন পদ্মাবতী, ধনপতি লবণাক্ষুল্লনা নাকি বেহুলা লক্ষিন্দর? বণিক খণ্ডে হচ্ছে ধনপতি লবণাক্ষুল্লনা, আর আখেটিক খণ্ডে হচ্ছে ফুল্লরা কালকেতু। ঠিক আছে, এটি হচ্ছে আখেটিক খণ্ড, আর লাস্ট হচ্ছে বণিক খণ্ড।
অষ্টাদশ শতকের একজন অন্যতম শ্রেষ্ঠ ধর্মমঙ্গল রচয়িতা। ধর্মমঙ্গলের রচয়িতা অন্যতম শ্রেষ্ঠ যিনি অষ্টাদশ শতকের কবি ঘনারাম চক্রবর্তী। তোমাদের জন্য প্রশ্ন থাকলো সপ্তদশ শতকের একজন অন্যতম শ্রেষ্ঠ ধর্মমঙ্গল রচয়িতার নাম। অবশ্যই কমেন্ট করবে তোমরা। আখেটিক খণ্ডের নায়ক হলো, আখেটিক খণ্ড কোথায় দেখতে পাই আমরা? চণ্ডীমঙ্গলে, এবং একটু আগেই আমরা বললাম যে কালকেতু ফুল্লরার ঘটনা, অর্থাৎ এখানে নায়ক হচ্ছে কালকেতু। ধর্মমঙ্গলের আদি কবি হলেন, ধর্মমঙ্গলের আদি কবি হচ্ছেন ময়ূর ভট্ট। আমরা যে যে পাঠগুলি পাচ্ছি দেখো, মনসা মঙ্গলের আদি কবি পেয়েছি, চণ্ডীমঙ্গলের আদি কবি পেয়েছি, ধর্মমঙ্গলের আদি কবি পেলাম, প্রতিটার নাম কিন্তু মনে রাখবে। ধর্মমঙ্গলের মূল বিষয় কোনটি? আমরা পেয়েছি যে মঙ্গল কাব্যধারার মূল বিষয় ছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচার। মঙ্গল কাব্যধারার ক্ষেত্রে বা ধর্মমঙ্গলের ধারার ক্ষেত্রে কি পাবো আমরা? ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গুজরাট নগরের পত্তন ঘটিয়েছেন কে? গুজরাট নগরের পত্তন ঘটিয়েছেন কালকেতু, কারণ এই ঘটনা আমরা আখেটিক খণ্ডে পাই চণ্ডীমঙ্গলের। রাঢ় বাংলার নিজস্ব মহাকাব্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাঢ় বাংলার নিজস্ব মহাকাব্য হচ্ছে ধর্মমঙ্গল। বুদ্ধ, কচ্ছপ, যম, সূর্য, বিষ্ণু, বরুণ ইত্যাদি নানা রূপে বা বিভিন্ন জন এই বিভিন্ন রূপে ব্যাখ্যা করছেন কোন দেবতাকে বা কোন মঙ্গল কাব্যের দেবতাকে? তা হলো ধর্ম ঠাকুরকে। বিভিন্ন জন বিভিন্ন নামে ব্যাখ্যা করছেন। দ্বিজবংশী দাস, গঙ্গাদাস সেন, জগৎজীবন ঘোষালের নাম জড়িত হচ্ছে কোন মঙ্গল কাব্যের সাথে? তা হলো মনসা মঙ্গলের সাথে আমরা এনাদের নাম পাচ্ছি। ওনারাও এক একটি মনসা মঙ্গল রচনা করছেন। ধর্ম ঠাকুর আসলে কে? ধর্ম ঠাকুর বলতে আদিবাসী সূর্য দেবতাকে বোঝানো হচ্ছে। ধর্ম দেবতার পূজার পৌরোহিত্য করার একমাত্র অধিকারী কে? এখানে দেখো বিভিন্ন সম্প্রদায়ের নাম দেওয়া হয়েছে। পৌরোহিত্য করার একমাত্র অধিকারী হলেন ডোমরা। ধর্মমঙ্গলের নায়কের নাম, ধর্মমঙ্গলের নায়ক হচ্ছেন লাউ সেন। লাউ সেনের পিতার নাম কর্ণ সেন। ইছাই ঘোষ কোথাকার অধিপতি ছিলেন? ঢেকুরগড়ের অধিপতি ছিলেন ইছাই ঘোষ। আর লাউ সেনের রাজধানীর নাম কি ছিল? ময়নানগর। লাউ সেনের রাজধানী ময়নানগর। হাকন্দ পুরাণ কাব্যটি কার রচনা? এটি হচ্ছে ময়ূর ভট্টের রচনা। ময়ূর ভট্টকে আমরা পেয়েছি আদি কবি হিসাবে, তাই না? ধর্মমঙ্গলের আদি কবি হিসাবে, তো ওনার রচনাকে আমরা হাকন্দ পুরাণ নামে জানি। শিব মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিবায়ন বা শিব সংকীর্তন। এই কাব্যটির রচয়িতা কে? কাব্যটির রচয়িতা, শিবায়নের রচয়িতা হচ্ছেন রামেশ্বর ভট্টাচার্য। শিবায়ন কাব্যধারার শঙ্খ পড়া ও মাছ ধরা এই যে দুটি শীর্ষক পালা, এই পালা দুটি রচনা কে করছেন? খঙ্কর কবিচন্দ্র। মনে রাখবে উত্তরগুলি। রামেশ্বর ভট্টাচার্য কার পৃষ্ঠপোষকতায় শিবায়ন কাব্য রচনা করছেন? তা হলো কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় উনি শিবায়ন রচনা করছেন। এছাড়াও দেখো রামকৃষ্ণ রায়, ইনিও শিবমঙ্গল রচনা করছেন। তো এই শিবমঙ্গল কাব্যে আমরা কালিদাসের কোন কাব্যের প্রভাব দেখতে পাই? তাহলে দেখো রামকৃষ্ণ রায়ের গ্রন্থটির নাম আমরা প্রশ্নের মধ্যে পেয়ে গেলাম, আর প্রভাব পাওয়া যাচ্ছে কিসের? কুমার সম্ভব কাব্যের প্রভাব এখানে দেখা যাচ্ছে। রামকৃষ্ণ ভট্টাচার্য রচনা করেছিলেন, উনি রচনা করছেন শিবায়ন কাব্য। শিবায়ন কাব্যে শিবকে আমরা কিরকম ভাবে দেখতে পাই? আমরা শিবকে কৃষক হিসাবে দেখতে পাই, যে তিনি তার ত্রিশূল দিয়ে নাঙল তৈরি করে চাষ করছেন, তো কিভাবে বীজ ধান নিয়ে আসছেন। ঠিক আছে, তো এই কাব্যে আমরা শিবকে দেখতে পাচ্ছি কৃষক হিসাবে। মঙ্গল গান কোন শতাব্দী থেকে প্রচলিত হয়? মঙ্গল গান প্রচলিত হচ্ছে চতুর্দশ শতাব্দী থেকে। চৈতন্য পূর্ব যুগের মনসা মঙ্গলের কবি হিসাবে প্রাচীনতম কবি হচ্ছেন কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি দ্বিজ মাধবের রচিত গ্রন্থটির নাম। দেখো চণ্ডীমঙ্গলে উনি রচনা করছেন, কিন্তু ওনার গ্রন্থটির নাম হচ্ছে সারদা চরিত। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যধারার উল্লেখযোগ্য কবিকে? অষ্টাদশ শতাব্দীতে হচ্ছেন ভারতচন্দ্র রায়। পঞ্চদশ শতাব্দীর কবি ময়ূর ভট্টের রচিত গ্রন্থের নাম হচ্ছে
আকন্দ পুরাণ। সত্যপীরের কথা, নাগাষ্টক, এই গ্রন্থ দুটি রচয়িতাকে, এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন ভারতচন্দ্র রায়। ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্র ধর্মপাল ও ইছাই ঘোষ। অন্নদামঙ্গল কাব্যটির রচয়িতা, খুবই সিম্পল প্রশ্ন, ভারতচন্দ্র রায়গুণাকর। অর্থাৎ রায়গুণাকর উপাধি কার? রায়গুণাকর উপাধি হচ্ছে ভারতচন্দ্র রায়ের। অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? এটি মোট 3টি খণ্ডে বিভক্ত। বিলহনের চৌরপঞ্চাশিকার আদর্শে রচিত হয়েছিল কোনটি? চৌরপঞ্চাশিকার আদর্শে রচিত হচ্ছে বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর ও রসমঞ্জরি গ্রন্থ দুটির রচয়িতাকে ভারতচন্দ্র রায়। বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত কোথাকার? এটি হচ্ছে উত্তর পশ্চিম ভারতের কাহিনী কেন্দ্রিক উপাখ্যান। অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যধারার খ্যাতিমান কবি ভারতচন্দ্রের রচিত গ্রন্থের নাম। তাহলে দেখো আমরা দুটো জিনিস পেলাম এখানে, এক ভারতচন্দ্রের গ্রন্থের নাম তো পাচ্ছি, সঙ্গে ভারতচন্দ্র কোন সময়ের? অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যধারার খ্যাতিমান কবি ভারতচন্দ্র, ঠিক আছে, এবং ওনার গ্রন্থের নাম অন্নদামঙ্গল। স্বর্গের যে অভিশপ্ত দেবী মর্তে এসে বেহুলা রূপে জন্মগ্রহণ করছেন তা হলো উষা। উষা এবং অনিরুদ্ধ এসেছিলেন মর্তে। ষষ্ঠীবর দত্ত যে সময়ের কবি ছিলেন? উনি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধের কবি। বিজয়গুপ্তের রচিত পদ্মপুরাণ গ্রন্থটির প্রকাশকাল, দেখো এখানে যে সাল তারিখ দেওয়া আছে, আমরা যে বিজয়গুপ্তের পদ্মপুরাণের যে কাল নির্ণায়ক শ্লোক ঋতু শশী বেদ শশী পরিমিত শক, যেটা হিসাব করলে আমরা 1494 খ্রিস্টাব্দ পাই, এবং প্রকাশকাল তারও অনেক পরে, এটি হচ্ছে রচনাকাল। তাহলে অবশ্যই 1494 এর পর হচ্ছে সঠিক উত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যার সম্পাদনায় বারিশ কবির মনসামঙ্গল প্রকাশিত হয়, প্রকাশিত হচ্ছে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় বারিশ কবির মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যধারার আদিকবি কানাহরি দত্ত রচিত গ্রন্থের নাম, এখানে হচ্ছে কানাহরি দত্তের গ্রন্থ কালিকা পুরাণ। ঠিক যেমন ভাবে আমরা চণ্ডীমঙ্গলের আকন্দ পুরাণ পেয়েছিলাম। ছাতালি পর্বতে নির্মিত লোহার বাসর ঘরের কোন কোণে ছিদ্র ছিল? তা হলো ঈশান কোণে ছিদ্র ছিল। বিজয়গুপ্তের কাব্য কে প্রথম সংগ্রহ করেছিলেন? সংগ্রহ করছেন প্যারীমোহন দাশগুপ্ত। অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্রের জন্ম মৃত্যু, দেখো 1712-তে ওনার জন্ম এবং 60-এ মৃত্যুবরণ করেন, তো 1712 এবং 1760। কবি ভারতচন্দ্র সম্পর্কিত প্রথম তথ্য সংগ্রহ করছেন কে? ঈশ্বরগুপ্ত প্রথম তথ্য সংগ্রহ করছেন। স্বর্গের যে অভিশপ্ত দেবতা মর্তে এসে লক্ষিন্দর রূপে জন্মগ্রহণ করছেন তা হলো অনিরুদ্ধ, যেমন বেহুলা হিসাবে এসেছিলেন উষা। ভারতচন্দ্রের রচিত অন্নদামঙ্গল সম্পর্কে উদ্দিষ্ট মন্তব্য অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, এই যে বিখ্যাত উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদামঙ্গলের প্রথম অংশের কাহিনী, আমরা আগেই দেখেছি যে অন্নদামঙ্গলের 3টি অংশ বা 3টি খণ্ড, যার প্রথম অংশের ঘটনা হচ্ছে হরিহরের কাহিনী পাই আমরা এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে। দ্বিতীয় অংশের নাম হচ্ছে বিদ্যাসুন্দরের কাহিনী, এবং তৃতীয় অংশ বা শেষ অংশে আমরা মানসিংহের কাহিনী পাই। ঠিক আছে, তাহলে 3টি অংশে 3টি কাহিনী পেলাম। ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক যে উপাধি পান, ভারতচন্দ্র রায় গুণাকর, তাই তো? তাহলে সঠিক উত্তর রায় গুণাকর যে উপাধি তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র থেকে পেয়েছিলেন। সুকবি বল্লভ এই উপাধিটি মনসামঙ্গলের কোন কবির জন্য বা কোন কবি এই উপাধিটি অর্জন করেন? তা হলো নারায়ণ দেব এই সুকবি বল্লভ উপাধিটি অর্জন করেছিলেন। বিপ্রদাস পিপ্লাই রচিত মনসামঙ্গলের পুঁথিটির নাম কি? বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয়। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে ইন্দ্রপুত্র পুরবর এবং মালাধর মনসার শাপে কি রূপে জন্মগ্রহণ করেন বা কি নামে জন্মগ্রহণ করছেন? মর্তের নাম ছিল ওনাদের জালুমালু। প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলবো যে প্রশ্ন এবং উত্তরের মাঝখানে যতটুকু সময় দেব সেটি যদি তোমাদের পর্যাপ্ত না মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো।
আর যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, তাই যত দ্রুত সম্ভব আমরা প্রশ্ন উত্তরগুলি কভার করার চেষ্টা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ প্রথম যেখান থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। প্রথম মুদ্রিত এবং প্রকাশিত হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে। কৃত্তিবাসী রামায়ণে যে কয়টি কাণ্ড রয়েছে, কাণ্ড আছে সপ্তকাণ্ড রামায়ণ, তো 7টি কাণ্ড আমরা কৃত্তিবাসী রামায়ণেও দেখতে পাই। কাশিরাম যে খ্রিস্টাব্দে মহাভারতের আদি পর্ব রচনা করছেন, একদম সূচনা পর্ব রচনা করছেন, উনি কত সালে? যে কাল নির্ণায়ক শ্লোক আমরা পাই সেখান থেকে 1604 খ্রিস্টাব্দ, এটি হচ্ছে আদি পর্বের রচনাকাল। কৃত্তিবাস ওঝা তার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন কোন রাজার থেকে? কৃত্তিবাস ওঝা রুকনুদ্দিন বরবক শাহের থেকে পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের প্রকৃত নাম কি? রামায়ণের প্রকৃত নাম শ্রীরাম পাঁচালী। বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্গ কৃত্তিবাসী রামায়ণে নেই, তা হলো, নেই যেটি কৃত্তিবাসী রামায়ণে, অর্থাৎ বাল্মীকি রামায়ণে যে প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে এর মধ্যে, তা হলো অম্বরীশ যজ্ঞ। হে কাশী, কবিশ দলে তুমি পূর্ণবান। কাশী অর্থাৎ কাশিরাম দাসের কথা বলা হচ্ছে, যে কবি এ কথা বলেছিলেন। এই কথা বলছেন কে? বলছেন মধুসূদন দত্ত। কৃত্তিবাসী রামায়ণ যত খ্রিস্টাব্দে মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হচ্ছে, আমরা শ্রীরামপুর মিশন পেয়েছি, এটি প্রকাশিত হচ্ছে 1803 খ্রিস্টাব্দে। শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ। এই মন্তব্যটি কে করছেন? মন্তব্যটি করছেন গদাধর। শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মক টেস্ট সিরিজও চলছে। তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো, অনলি 9-10 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এই 1200 কোশ্চেনের মক টেস্টটি নিতে পারো, যেটি মাত্র 299 টাকাতে। এখানে 20টা মক টেস্ট সেট পাবে, ফুল সেট, 60টি কোশ্চেনের, অল ওভার সিলেবাসের উপরে বেস করে। তো এটি তোমরা নিতে পারো। আর যারা 9 to 12 এর জন্য খাটছো, অর্থাৎ 9-10 এর পরীক্ষা দেবে এবং 11-12 এর পাটেও পরীক্ষা দেবে, তারা এই সেটটি নিতে পারো, যেখানে 1800 কোশ্চেন থাকছে 399 টাকাতে, এবং এখানে 30টা সেট পাবে, প্রতিটা সেটে 60টি করে প্রশ্ন। ঠিক আছে। তো তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের এই মক টেস্ট সিরিজে, তারা নিচে দেওয়া যে ফোন নম্বর 7001739646, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইলে। যার সম্পাদিত পুঁথিতে কৃত্তিবাসের আত্মবিবরণীতে লেখা ছিল আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস। তো কৃত্তিবাসী রামায়ণ যারা যারা সম্পাদনা করেছেন, তার মধ্যে নলিনীকান্ত ভট্টশালীর যে সম্পাদিত পুঁথি, তাতে কৃত্তিবাসের আত্মবিবরণী আমরা এটি পাই, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস। শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ। এটা আমরা একটু আগেই পেলাম যে গদাধরের উক্তি এটি, কিন্তু যে গ্রন্থে এই পংক্তি দুটির উল্লেখ আছে তা হলো জগৎ মঙ্গল। গ্রন্থটির নাম গদাধরের জগৎ মঙ্গল। কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? ওনার পিতার নাম হলেন বনমালী। কৃত্তিবাস ওঝা যেখানে জন্মগ্রহণ করেন, ওনার জন্মগ্রহণ স্থান ফুলিয়া। কৃত্তিবাস ওঝার মায়ের নাম হলেন মালিনী। তাহলে পিতা পেলাম বনমালী, মাতা পেলাম মালিনী। কাশিরাম দাস যে গ্রামে জন্মগ্রহণ করছেন, কাশিরাম দাস সিঙ্গি গ্রাম। কৃত্তিবাস ওঝা ফুলিয়া, কাশিরাম দাস সিঙ্গি। শ্রীরামপুর মিশন থেকে কাশীদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণ যার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, দেখো দ্বিতীয় সংস্করণ যখন প্রকাশিত হচ্ছে কাশীদাসী মহাভারতের, সেটি প্রকাশিত হচ্ছে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায়। মালাধর বসুর পিতার নাম কি? তিনি হলেন ভগীরথ। যেহেতু আমরা অনুবাদ সাহিত্যে 3 জনের নাম পাচ্ছি, তো এই 3 জনের ব্যক্তিকেন্দ্রিক পরিচয়গুলিও আমরা অবশ্যই মনে রাখবো। মালাধর বসুর মাতার নাম,
ইন্দুমতি। তাহলে আমরা কিন্তু তিনজন যে অনুবাদ কবি আছেন, কৃত্তিবাস, কাশিদাস এবং মালাধর বসু, তিনজনেরই পিতা মাতা বংশ পরিচয় জেনে নিলাম। কাশিরাম যার নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন, উনি অভিরামের নির্দেশে কাশিরাম মহাভারত অনুবাদ করছেন। কাশিদাসী মহাভারত প্রথম যেখান থেকে মুদ্রিত হচ্ছে তা হলো শ্রীরামপুর মিশন, এবং দ্বিতীয়বারও মুদ্রিত হচ্ছে, দ্বিতীয় সংস্করণ শ্রীরামপুর মিশন থেকে। কাশিরাম দাসের পিতার নাম কি? কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত। মালাধর বসু যেখানে জন্মগ্রহণ করেন তা হলো কুলিন গ্রাম। তাহলে তিনটি জায়গার নাম পাচ্ছি আমরা, কৃত্তিবাস ওঝা ফুলিয়া, কাশিরাম দাস সিঙ্গি গ্রাম, আর মালাধর বসু কুলিন গ্রাম। কাশিদাসী মহাভারত প্রথম যে খ্রিস্টাব্দে মুদ্রিত আকারে প্রকাশিত হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে তা হলো 1803 খ্রিস্টাব্দ। যে চৈতন্য জীবনীকার মালাধর বসুকে গুণরাজ ছত্রী হিসাবে উল্লেখ করেছেন, গুণরাজ ছত্রী বলছেন মালাধর বসুকে জয়ানন্দ, ঠিক আছে, জয়ানন্দ, যার রচনা চৈতন্য মঙ্গল। আমরা পূর্বের যে চৈতন্য জীবনী কেন্দ্রিক ভিডিও, সেই ভিডিওতে আমরা চৈতন্য জীবন সম্পর্কে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করেছি, তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। মালাধর বসু যে উপাধিতে ভূষিত হন তা হচ্ছে গুণরাজ খান উপাধিতে। তোমাদের জন্য প্রশ্ন থাকলো কবিরঞ্জন উপাধিটি কার? অবশ্যই কমেন্ট করবে কবিরঞ্জন উপাধিটি কার, এই দাগ নম্বর দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, মালাধর বসু কে গুণরাজ খান উপাধি যিনি দান করছেন, গুণরাজ ছত্রী তো আমরা পেলাম, গুণরাজ খান বলছেন রুকনুদ্দিন বরবক শাহ। বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্গ কৃত্তিবাসী রামায়ণে নেই, কৃত্তিবাসী রামায়ণে যেটা গ্রহণ করা হয়নি তা হলো কার্তিকের জন্ম বৃত্তান্ত। ভাগবত পুরাণের স্রষ্টা বলে যিনি পরিচিত তিনি হলেন ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস বলে আমরা যাকে জানি, যার সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হচ্ছে। শ্রীকৃষ্ণ বিজয় মুদ্রিত হচ্ছে কেদারনাথ দত্তের সম্পাদনায়, কেদারনাথ দত্ত প্রথম মুদ্রণ। কাশিরাম দাস যেখানে বসে মহাভারত অনুবাদ করেছিলেন তা হলো হরিহরপুর। কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম কি? কাশিদাসী মহাভারত বা ভারত পাঁচালী। কাশিরাম দাস মহাভারতের যে পর্বটি অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন, দেখো শ্লোকটি মনে করো, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিরাম গেলা সর্বপুর। তাহলে বন বিরাটের কত দূর, অর্থাৎ বিরাট পর্ব পর্যন্ত বা বিরাট পর্বের কিছুটা সমাপ্ত করার পর উনি মারা যাচ্ছেন, তাহলে বিরাট পর্ব হচ্ছে সঠিক উত্তর। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অপর নাম, শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম গোবিন্দ বিজয়। কাশিরামের কৌলিক পদবী কি? ওনার কৌলিক পদবী হচ্ছে দেব। চন্দ্রবান পক্ষ ঋতু সব সুনিশ্চয়, কাশিদাসী মহাভারতের যে পর্বের সমাপ্তিকাল নির্দেশ করছে এই শ্লোকটি তা হলো বিরাট পর্বের সমাপ্তি সূচক শ্লোক। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বিজয় শব্দের অর্থটি কি বা বিজয় শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? তা হলো বিজয় হলো বিক্রম অর্থে প্রযুক্ত হয়েছে, অর্থাৎ বীর রস। মালাধর বসু কবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু করেছিলেন? উনি শুরু করছেন 1473 খ্রিস্টাব্দে। মালাধর বসু কবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য সমাপ্ত করেন? তা হলো 1480 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কবে মুদ্রিত আকারে প্রকাশিত হচ্ছে? তা হলো 1887 খ্রিস্টাব্দে এটি মুদ্রিত আকারে প্রকাশিত হচ্ছে। মালাধর বসু ভাগবত পুরাণের যে যে স্কন্দ অনুবাদ করেছিলেন, ভাগবত পুরাণের উনি দশম এবং একাদশ স্কন্দ অনুবাদ করেছিলেন। মালাধর বসু যে গ্রন্থ থেকে কাহিনী গ্রহণ করেননি, উনি নিয়েছিলেন হরিবংশ থেকে, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ এগুলো থেকে নিয়েছিলেন, নেননি রামায়ণ থেকে। মালাধর বসু পারিজাত হরণ উপাখ্যান যে গ্রন্থ থেকে গ্রহণ করেন, এখানে
এটি হরিবংশ থেকে গ্রহণ করেছিলেন, পারিজাত হরণের যে উপাখ্যান সেটি। কৃত্তিবাসী রামায়ণ রচিত হচ্ছে কোন সময় পর্ব এটি? অবশ্যই প্রাক চৈতন্য যুগ। চৈতন্য যুগকে বা চৈতন্যদেবকে মিডলে রেখে কাল নির্ণয় করা হয়েছে এখানে। কৃত্তিবাসী রামায়ণ চৈতন্য পূর্ববর্তী সময়ে। সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব, নীলোপাখ্যান এই গ্রন্থগুলি কে রচনা করেন বা এই গ্রন্থগুলির রচয়িতা হলেন কাশিরাম দাস। তাহলে কাশিরাম দাসের মহাভারত ছাড়াও আমরা যে যে গ্রন্থগুলি পাচ্ছি তা হলো সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব, নীলোপাখ্যান। ঠিক আছে। প্রথম অনুবাদ কাব্যটির নাম, প্রথম অনুবাদ হচ্ছে তা হলো রামায়ণ। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসী মহাভারত রচিত হচ্ছে কোন সময়? রামায়ণ তো পেলাম আমরা প্রাক চৈতন্য যুগের, মহাভারত উত্তর চৈতন্য যুগের। কৃত্তিবাসী রামায়ণের মুদ্রিত সংস্করণ প্রকাশিত হচ্ছে কোন সময়? 202 থেকে 3 খ্রিস্টাব্দে। সপ্তদশ শতাব্দীতে রচিত মহাভারতের উদ্যোগ ও দ্রোণ পর্ব অনুবাদ করছেন কে? দেখো আমরা জানি যে কাশিরাম দাস আদি, সভা, বন, বিরাট এই 4টি পর্ব অনুবাদ করেছিলেন এবং এর পরবর্তী যে পর্বগুলি সেই পর্বগুলি বিভিন্ন জনের নাম আমরা পাচ্ছি অনুবাদ হিসাবে। তো এখানে এই দুটি পর্বের অনুবাদক হিসাবে আমরা নন্দরাম দাসের নাম পাচ্ছি। প্রশ্ন উত্তর আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমি প্রতিটি প্রশ্ন বলার শেষে এবং উত্তর বলার আগের যে টাইমটুকু তোমাদেরকে দেব সেই টাইমের মধ্যে যদি তোমরা উত্তর না করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে উত্তরটি নিজেরা চেষ্টা করে তারপরে অবশ্যই উত্তর দেখবে। চলো তাহলে আজকের প্রশ্ন শুরু করি এবং খুব দ্রুত আমরা এই প্রশ্ন উত্তর পর্ব সিরিজ শেষ করব। দেখো, লর্ড চন্দ্রানীর কাহিনী উৎস চন্দ্রায়ণ যার রচনা। প্রশ্নের মধ্যে থেকেও আমরা একটি ইনফরমেশন পেয়ে যাচ্ছি, লর্ড চন্দ্রানী কোন গ্রন্থ থেকে? মূল গ্রন্থ কি এর? চন্দ্রায়ণ। এবং এই চন্দ্রায়ণ কাব্যটি কার রচনা? সেটি হচ্ছে মৌলানা দাউদ। তাহলে দুটি ইনফরমেশন পেলাম আমরা এখান থেকে। নেক্সট, চন্দ্রায়ণ যে ভাষায় রচিত হয়েছিল, অর্থাৎ মৌলানা দাউদের চন্দ্রায়ণ রচিত হয়েছিল হিন্দি ভাষায় এবং এই গ্রন্থটির সময়কাল, মূল গ্রন্থ চন্দ্রায়ণ কাব্যের সময়কাল ছিল 1380 সাল এবং পরবর্তীতে আমরা জানি যে লর্ড চন্দ্রানী কাব্যটি শুধুমাত্র চন্দ্রায়ণ কাব্য থেকে নেওয়া হয়নি, আরো একটি কাব্য থেকে কাহিনী গ্রহণ করা হয়েছিল। তো সেই কাব্যটির রচনাকাল আমরা পাবো প্রায় 100 বছর পরের। তো যাই হোক, পরের প্রশ্নে চলে আসি। দৌলত কাজী যে সময়কালে লর্ড চন্দ্রানী রচনা করছেন, লর্ড চন্দ্রানীর রচনা কাল হচ্ছে 1335 থেকে 38 খ্রিস্টাব্দ। দৌলত কাজী যার রাজত্বকালে লর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যটি রচনা করেন। লর্ড চন্দ্রানী সতী ময়না রচনা দৌলত কাজীর সময়কাল হলো রাজা সুধর্মার সময়। দৌলত কাজী যার নির্দেশে লর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যটি রচনা করছেন, নির্দেশে আশরাফ খানের নির্দেশে রচনা করছেন। দৌলত কাজী যে সুফি সম্প্রদায়ের লোক ছিলেন, উনি চিস্তি সম্প্রদায়ের লোক ছিলেন, চিস্তি সম্প্রদায়। ঠিক আছে। ময়নাবতীর কাহিনী উৎস ময়নাসৎ যিনি রচনা করেন। আমরা জানি যে লর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যের দুটি উৎস আমরা পাই, এক চন্দ্রায়ণ এবং দুই হচ্ছে ময়নাসৎ। তো চন্দ্রায়ণ কাব্য রচনা করছেন কে সেটি আমরা একটু আগে জেনেছি। এবার ময়নাসৎ কাব্য রচনা করছেন হলো সাধন। এছাড়াও আমরা কিছু ইনফরমেশন এখানে দেখে নিই। দেখো, দৌলত কাজীর তাহলে কাব্যের উৎস দুটি আমরা পেলাম, এক হচ্ছে মোল্লা দাউদ এবং সাধনের এই দুটি গ্রন্থ ময়নাসৎ এবং চন্দ্রায়ণ। এছাড়াও দৌলত কাজী তার কাব্যের বর্ণনায় দাউদের অল্প বিস্তর প্রভাব থাকলেও বামন নিধন কৌশলটি, অর্থাৎ চন্দ্রানীর যে স্বামী তার নিধনের কৌশলটি দৌলত কাজীর নিজস্ব সংযোজন এবং শুধুমাত্র বামনকে শুধু পরাজিত করেই তিনি ক্ষান্ত হননি, তার মৃত্যুও এই কাব্যে তিনি ঘটিয়েছেন। তো এই ঘটনাগুলি আমরা এক্সট্রা হিসাবে পাচ্ছি মোল্লা দাউদের রচনাতে, যেটা আমরা পাই না, আমরা পাচ্ছি দৌলত কাজীর রচনাতে। ময়নাসৎ যে ভাষায় রচিত হয়েছিল, ময়নাসৎ সাধনের ময়নাসৎ হিন্দি ভাষায় রচিত ছিল। ময়নাসৎ বা মৈনাকোসৎ কাব্যটি যে সময় রচিত হয়েছিল, চন্দ্রায়ণ কাব্যের প্রায় 100 বছর পর
তো সময়কালটি হচ্ছে 1480, আর চন্দ্রায়ন ছিল 1380। এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনার পাশাপাশি আমাদের একটি মক টেস্ট সিরিজও চলছে। তোমরা যারা এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চাও, দেখো 9-10 এর জন্য প্রায় 1200+ কোশ্চেন আছে, যে কোশ্চেনের মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারো মাত্র 299 টাকায়। এখানে 20টি সেট আছে 60টি কোশ্চেনের। এবং যারা 9 to 12 এর পার্টে যারা পরীক্ষা দিতে চাইছো, 9-10 দিচ্ছ এবং 11-12 দিচ্ছ, তাদের আলাদা করে এই সেটটি নেওয়ার প্রয়োজন নেই। তারা 1800+ কোশ্চেনের এই সেটটি পেয়ে যাবে 30টা সেট, যেখানে থাকবে প্রতিটা সেটে 60টি করে প্রশ্ন 399 টাকাতে। এবং তোমরা যারা এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চাইছো, তারা অবশ্যই দেখো এখানে নিচে ফোন নম্বর দেওয়া আছে 7001739646, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো। রোসাঙ্গনগর যে নদীর তীরে অবস্থিত? দৌলত কাজীর একটি মাত্র কাব্য লোর চন্দ্রানীতে আমরা এই রোসাঙ্গনগরের কথা জানতে পারি। যে নদীর তীরে এই রোসাঙ্গনগর অবস্থিত তা হলো কর্ণফুলী নদী। সতী ময়নার 12 মাসি বা 12 মাসা যার জবানিতে ব্যক্ত হয়েছে। সতী ময়নার 12 মাসা যেটি দৌলত কাজী সম্পূর্ণ করে যেতে পারেননি, যার বাদবাকি অংশ সৈয়দ আলাওল সম্পন্ন করেছিলেন, সেটি ব্যক্ত হয়েছে রত্না মালিনীর জবানিতে। যে রত্না মালিনীকে ময়নাবতীর কাছে পাঠানো হয়েছিল, ছাতন কুমার পাঠিয়েছিলেন যে রত্না মালিনীকে। তো এই রত্না মালিনী সতী ময়নার 12 মাসি বা 12 মাসা যে মাসের বর্ণনা দিয়ে শুরু হচ্ছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে। এবং যে 12 মাসার বর্ণনা, দেখো দৌলত কাজীর লোর জননী ও সতী ময়না কাব্যের যে মাসের বর্ণনা অসমাপ্ত রেখে মারা যাচ্ছেন দৌলত কাজী, তা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বর্ণনা। তাহলে আষাঢ় মাস দিয়ে শুরু হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের বর্ণনা অসমাপ্ত রেখে দৌলত কাজী মারা যাচ্ছেন এবং বাদবাকি অংশ শেষ করছেন সৈয়দ আলাওল। স্বর্ণষ্টীপ কাহিনী প্রসঙ্গটি যে উৎস থেকে গৃহীত হয়েছে? স্বর্ণষ্টীপ কাহিনী প্রসঙ্গ আমরা পাই মহাভারতে। দৌলত কাজীর লোর চন্দ্রানীতেও আমরা একই রকম ভাবে স্বর্ণষ্টীপ কাহিনী প্রসঙ্গ পাই। তো মহাভারতের দ্রোণ পর্বে আমরা এই প্রসঙ্গ পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটি মহাভারতের দ্রোণ পর্ব। নেক্সট আসছে আশরাফ খাঁ লস্কর উজির। এখানে এই লাইনটি তোলা হয়েছে লোর চন্দ্রানী থেকে। এখানে লস্কর শব্দের অর্থ কি? লস্কর বলতে মন্ত্রী বোঝানো হয়েছে। নেক্সট আসছে রোসাঙ্গনগর। আমরা একটু আগেই পেয়েছিলাম যে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, তবে কর্ণফুলী নদীর কোন দিকে অবস্থিত? তা হলো পশ্চিম দিকে অবস্থিত। রাজ নামাঙ্কিত মুদ্রায় যে আরাকান রাজকে শ্বেত হস্তিরাজ বলে উল্লেখ করা হয়েছে। দেখো আমরা আরাকান রাজসভা পড়ছি, তো আরাকান রাজাদের মধ্যেও যদি কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় থাকে তাহলে সেটিও আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো শ্বেত হস্তিরাজ বলে উল্লেখ করা হচ্ছে মুদ্রায়, তা হচ্ছেন রাজা শ্রী সুধর্মা। এছাড়াও আমরা লোর চন্দ্রানী কাব্য থেকে কিছু ইনফরমেশন দেখে নিই। দেখো এমন প্রশ্ন আসতেই পারে পরীক্ষাতে কোনো প্রবাদ প্রবচনের উল্লেখ করে যে এটি কোন কাব্যের প্রবাদ। তো দৌলত কাজীর লোর চন্দ্রানী থেকে আমরা এই ধরনের প্রবাদগুলো পাচ্ছি, দেখে নাও একটু। মৃত্যুদ্বারে নারে কেহ দিবারে কপাট, মৃত্যুদ্বারে কেউ কপাট দিতে পারে না। ঠিক আছে। হীনের পীড়িতি মরণ চেয়ে, বুদ্ধিজন পরিহরে শোক, কিবা কার্য সিদ্ধি কিবা নিপতিত কায়া, আর চিন্তিয়া যে করে কাজ সভাতে না পায় লাজ, কাছে নহে কলঙ্ক যন্ত্রণা। তো এই লাইনগুলি অবশ্যই খেয়াল রাখবে, এগুলি প্রবাদ প্রবচন হচ্ছে লোর চন্দ্রানী কাব্যের। এরপর দেখো গোপাল হালদার ময়নাবতীকে সর্বত্র ময়নামতি বলেছেন। গোপাল হালদার বিখ্যাত সমালোচক এবং সাহিত্য, ওনার সাহিত্য গোপাল হালদার ময়নাবতীকে সর্বত্র ময়নামতি বলেছেন। আমরা লোর চন্দ্রানী কাব্য যখন পড়ছি দেখবে ময়নাবতী আছে, কোথাও মতি নয়, কিন্তু গোপাল হালদার বিখ্যাত সমালোচক, ইনি বলছেন ময়নামতি। ঠিক আছে, ওনার সাহিত্যের ইতিহাস গ্রন্থ আছে এবং সেখানে উনি বারে বারে ময়নাবতীকে ময়নামতি বলেছেন। এছাড়া সাহিত্য বিশারদ আব্দুল করিমের মতে কবি 1600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, দৌলত কাজী সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, আর
সাহিত্য বিশারদ আব্দুল করিম এই গ্রন্থটিকে অর্থাৎ লোর চন্দ্রানী গ্রন্থটিকে 3টি খণ্ডে নামকরণ করেছেন। এক হচ্ছে পরিচয় খণ্ড, যেখানে আমরা লোর এবং চন্দ্রানীর পরিচয় হতে দেখছি। দ্বিতীয় হচ্ছে বিরহ খণ্ড এবং সবশেষে হচ্ছে মিলন খণ্ড। প্রত্যেকের মিলন হচ্ছে উইথ ময়নাবতী। তো যাই হোক, এই 3টি খণ্ডে সাহিত্য বিশারদ আব্দুল করিম উনি আরাকান রাজসভার এই লোর চন্দ্রানী কাব্যটিকে ভাগ করছেন। ঠিক আছে, এবারে চলে আসি আমরা সৈয়দ আলাউল প্রসঙ্গে। দেখো, যার আদেশে আলাউল সাইফুল মুলুক বদিউজ্জামান রচনা করছেন সাইফুল মুলুক বদিউজ্জামান উনি মাগন ঠাকুরের আদেশে। নেক্সট আসছে, এই সাইফুল মুলুক বদিউজ্জামান গ্রন্থটি যে সালে রচনা শুরু হচ্ছে, এই গ্রন্থটির আমরা রচনা শুরুর সময় এবং সমাপ্তের সময় আলাদা পাই। তো গ্রন্থটি অবশ্যই রচনা শুরুর সময় হচ্ছে 1858 এবং গ্রন্থটি সমাপ্ত হচ্ছে, দেখো সাইফুল মুলুক বদিউজ্জামান কাব্যটি যে সালে রচনা সমাপ্ত হয় তা হলো 1669। মানে আমরা যে সময়কাল পাচ্ছি সেটা হলো 1658 থেকে 70-এর মধ্যে উনি রচনা করেছিলেন। তো এখানে 1669। নেক্সট দেখো, এই সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন। সাইফুল মুলুক বদিউজ্জামান এই গ্রন্থটির উৎস ইসলামী রোমান্টিক কাহিনী থেকে নেওয়া হয়েছে এবং এটি মাগন ঠাকুরের অনুরোধে রচনা করা হচ্ছে। যে অমাত্য পদ্মাবতী কাব্য রচনার আদেশ দিয়েছিলেন। পদ্মাবতী কাব্য রচনা, পদ্মাবতী যেটি ওনার শ্রেষ্ঠ কাব্য এবং প্রথম কাব্য, সেটির রচনার আদেশ দিচ্ছেন মাগন ঠাকুর। এই রচনাটিকে দেখো ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেম কাব্য বলা হচ্ছে এবং সাধু ভাষায় পয়া ত্রিপদী ছন্দে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করছেন। ঠিক আছে, তো পাশাপাশি ইনফরমেশন গুলিও অবশ্যই মনে রাখবে। নেক্সট আসছে, আলাউল যে রোসাঙ্গরাজের আমলে পদ্মাবতী কাব্য রচনা করছেন হলো উনি থদমিন্তারের সময়। তো থদমিন্তার অর্থাৎ গয়ের দাগ উত্তর। যার আদেশে আলাউল তোহফা গ্রন্থটি রচনা করছেন, দেখো যার আদেশে বা নির্দেশে রচনা করছেন তা হলো সোলায়মান। এবং এই গ্রন্থটির মূল উৎস দেখে নিই আমরা। এর মূল উৎস হচ্ছে শেখ রুসুফের তুহফাতুন্নেসা নামক ফরাসি নীতিকাব্য, অর্থাৎ মূল গ্রন্থটি একটি ফরাসি গ্রন্থ। যদি বলা হয় তোহফা গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা, তার মূল ভাষা কি, তা হলো ফার্সি বা ফরাসি। এরপর আসছে মোহাম্মদ সুলেমানের নির্দেশে রচিত হচ্ছে এটি এবং এই গ্রন্থটি তোহফা, আলাওলের তোহফা গ্রন্থটি একটি মুসলমান সমাজের নীতিকথা বিষয়ক গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন আসে সৈয়দ আলাওলের নীতিকথা বিষয়ক গ্রন্থ কোনটি, তারও উত্তর হবে তোহফা। তোহফা গ্রন্থটি যে সালে রচিত হয়েছিল, দেখো রচিত হয়েছিল মূলত 1663-64-র মধ্যে। তো 63 অপশানে নেই, 64 আছে, তো আমরা অবশ্যই 64 উত্তর দেব। 1664 সালে তোহফা গ্রন্থটি রচিত হয়েছে। নেক্সট, হপ্তপয়কর কাব্যটি যার আদেশে রচনা করা হয়েছে। হপ্তপয়কর রচনা হচ্ছে সৈয়দ মোহাম্মদের আদেশে। আলাউল যার আদেশে সাইফুল মুলুক বদিউজ্জামান কাব্যটি সমাপ্ত করছেন। উনি শুরু করেছিলেন কার আদেশে? মাগন ঠাকুরের আদেশে এবং শেষ করছেন সৈয়দ মুসার আদেশে। তাহলে দুটি নাম আমরা সাইফুল মুলুক বদিউজ্জামানের সাথে পাচ্ছি, শুরু মাগন ঠাকুর এবং শেষ হচ্ছে সৈয়দ মুসা। আলাউল পদ্মাবতী কাহিনী যার কাব্য থেকে গ্রহণ করেছেন, অর্থাৎ পদ্মাবতীর মূল কাব্য বা মূল গ্রন্থ কোনটি? জায়সির পদমাবত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যার কাব্য প্রশ্ন করেছে যার জন্য এখানে জায়সি দেওয়া হয়েছে, মূল গ্রন্থের নাম হলো পদমাবত। এবার আমরা সৈয়দ আলাউল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে নেব। দেখো, সৈয়দ আলাউলের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী। ওনার যদি শ্রেষ্ঠ গ্রন্থ বা শ্রেষ্ঠ কাব্য বলা হয় সেটিও অবশ্যই পদ্মাবতী হবে এবং এই পদ্মাবতী কাব্যটির ইংরেজি অনুবাদ কে করছেন? গ্রিয়ারসন এবং সিরেফ। তাহলে এই তিনটি ইনফরমেশন অবশ্যই মনে রাখবে পদ্মাবতী সম্পর্কিত। নেক্সট আসছে সপ্তপয়কর। সপ্তপয়করের মূল উৎস হচ্ছে নেজামি সমরকন্দের সপ্তপয়কর। এই সপ্তপয়কর গ্রন্থটি আরো একটি নামে পরিচিত, তা হলো হপ্তপয়কর। তো দুটো নাম খেয়াল রাখবে। সপ্তপয়কর গ্রন্থটি আরবি থেকে অনুবাদ করা, অর্থাৎ মূল গ্রন্থ নেজামি সমরকন্দের মূল গ্রন্থটি আরবি। তোহফা এই গ্রন্থটির উৎস হলো শেখ রুসুফের তুহফাতুন্নেসা নামক একটি ফরাসি নীতিকাব্য, অর্থাৎ মূল গ্রন্থ ফরাসি এবং এটি একটি নীতিকাব্যমূলক গ্রন্থ। নেক্সট হচ্ছে তোহফা আরাকান রাজের মহামাত্র সুলেমানের নির্দেশে রচনা করা হয়েছিল। এছাড়া সেকেন্ডার নামা, যেখানে আমরা আলেকজান্ডারের কথা পাই, এই সেকেন্ডার নামা অর্থাৎ সিকান্দার আলেকজান্ডার
সম্পর্কিত ঘটনা। এটি নিজামী সমরকন্দের ইস্কান্দার নামা মূল গ্রন্থ ফরাসি, সেখান থেকে অনুবাদ করা হয়েছে। তো এই ছিল আজকের আরাকান রাজসভার দুইজন কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাউল সম্পর্কিত ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি তোমার কোনো বন্ধু বান্ধবী এসএলএসটি পরীক্ষার্থী হয় তো তার কাছে শেয়ার করে নিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো। এছাড়াও যদি তোমরা আমাদের মক টেস্ট সিরিজের সাথে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।